আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? টিউটোরিয়াল পেজের পক্ষ থেকে আমি রবিন হোসেন স্যার আপনাদের সাথে যুক্ত হয়েছি। আজকে আমরা গণিতের একটি ম্যাজিক ক্লাস করব। সহজ কথায় অনেকগুলো টপিক থেকে বাছাই করা কিছু অঙ্ক আপনাদেরকে শেখাবো, গণিত প্রশ্ন শেখাবো বেসিক্যালি। আচ্ছা, সবাই আমরা একটু ক্লাসে যোগ দেই। আমার প্রিয় ভাই বোনেরা যারা রেগুলার আমাদের এই টিউটোরিয়ালের পক্ষ থেকে যারা ফ্রি ক্লাসগুলো করেন, আপনাদের কি দায়িত্ব থাকে একটু ক্লাসটা শেয়ার করে দেওয়া। তো আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে, সবাই আমরা কমপক্ষে পাঁচটা করে ক্লাসটা শেয়ার করে দিব। খুব দ্রুত আমার অন্যান্য ভাই বোনেরা যুক্ত হওয়া মাত্রই আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, আমরা সবাই ক্লাসটা শুরু করে দিব খুব শীঘ্রই, যদি আপনারা দ্রুত শেয়ার করে দেন। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, এবং আপনারা সবাই কেমন আছেন আমাকে জানান। আমিও জানতে চাই যে সবাই কেমন আছি। আচ্ছা, আমার প্রিয় ভাই বোনেরা সবাই আমরা যুক্ত হই ক্লাসে। আলহামদুলিল্লাহ, অনেকেই আপনারা যুক্ত হয়েছেন। সবাই আমরা জয়েন করব এবং ক্লাসটি কি করব, অবশ্যই আমাদের টাইমলাইনে একটু শেয়ার করে দিব। সবাই যা যা টাইমলাইনে এবং পরিচিত পরিচিত 2-3 জনকে মেনশন করে দিব। এটা কিন্তু একটা সোয়াবের কাজ। যেহেতু এই ক্লাসটা আমরা আসলে ফ্রিতে নেই, তা আপনাদের থেকে এতটুকু আমরা চাইতেই পারি, তাই না? চাইতে পারি না? এক 2-3টা শেয়ার আর 2-3 জন বন্ধু বান্ধব বা ছোট ভাই বড় ভাই তাদেরকে একটু মেনশন করে দিতে তো পারেন আপনারা। আচ্ছা, সব কি ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আমাকে অনেকেই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের চাকরির প্রস্তুতি কেমন যাচ্ছে আমাকে একটু জানান, সবার কাছ থেকে শুনতে চাই। এই দেখেন, অনলাইন জগৎ আসার পর আসলে কতটা সহজ হয়ে গেছে। সেই টেকনাফ থেকে তেতুলিয়া সবাই আমরা একটা প্ল্যাটফর্মে একই সাথে দাঁড়ায়া ক্লাস করতে পারতেছি। ক্লাস করার মাধ্যমে একটা ভাবের আদান প্রদান হচ্ছে এবং কিছু জিনিস কিন্তু আমরা শিখতে পারতেছি, তাই না? আচ্ছা, সবাই আমরা ক্লাসটা শেয়ার করে দিব। ওয়ালাইকুম আসসালাম। ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখব। গণিতের একটা রিভিশন করব। আজকে নির্দিষ্ট টপিক থেকে পড়াবো না, কয়েকটা টপিক মিলে আমরা বাছাই করা কিছু প্রশ্ন আপনাদেরকে দিব, যে প্রশ্নগুলা বারবার চাকরির পরীক্ষা আসছে এবং আবারও আসবে। এই টাইপের প্রশ্নগুলা প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন বা অন্যান্য নবম থেকে 20তম গ্রেডের সকল চাকরির পরীক্ষায় আপনারা এখন দেখবেন ইদানিং যে চাকরির পরীক্ষার প্রশ্নগুলো হচ্ছে সেগুলো কিন্তু আর গতানুগতিক একদম মুখস্থ নির্ভর না। আপনাকে একটু বেসিক থেকে আপনাকে জানতে হবে। মানে এটাকে অনেকটা বলে যে ব্রেনের মাধ্যমে প্রশ্ন সমাধান। ঠিক আছে, প্রশ্ন দেখলে আপনারা বুঝতে পারবেন। এরকমটা কিন্তু আমাদের করা লাগতেছে এখন, তাই না? আচ্ছা, আলহামদুলিল্লাহ সবাই আমরা ভালো আছি। ওকে, আচ্ছা, যেহেতু আপনারা সবাই ক্লাসটা শেয়ার করতে থাকেন, শেয়ার করতে করতে আপনাদের ছোট্ট একটা কাজ আমি দিব। খুব ছোট্ট ছোট্ট একটা প্রশ্ন দিতে চাই আমি। ছোট্ট একটা প্রশ্ন, দেখি প্রশ্নটা। বলছেন আজকে একটা ম্যাজিক ক্লাস করব, এই প্রশ্নের উত্তরটা একটু আপনারা কমেন্টে আমাকে দেন। দিতে দিতে আমরা সবাই অবশ্যই ক্লাসটা কমপক্ষে পাঁচটা জায়গায় আমরা কিন্তু শেয়ার করে দিব। 5 শেয়ার ডান। আমি দেখতে চাই কে কে লিখছেন, আমি কমেন্টে তাদের নাম পড়বো। আচ্ছা, তানজিনা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি। আচ্ছা, হবিগঞ্জ থেকে আমাদের সাথে আছে আলিবানুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মোটামুটি কেন ভাই? যারা শেয়ার করবেন তাদের কিন্তু শেয়ারের ব্যাগেজ কিন্তু অন হয়ে যায় সেখানে, তাই না? তো শেয়ারের বাটনটা কিন্তু অটোমেটিক আপনার কমেন্ট আপনার নামের পাশে দেখা যায়। এই জন্য অবশ্যই ক্লাসটা শেয়ার করতে হবে, নাহলে কিন্তু ক্লাস শুরু করব না। কারণ আমরা কষ্ট করে ক্লাস নিব, আপনারা এতটুকু শেয়ার করবেন না তা কিন্তু হবে না। আমরা কিন্তু ক্লাসের মাঝখানে একবারও বলবো না শেয়ার করতে, যা বলার ক্লাসের শুরুতে বলবো, ঠিক আছে? এই জন্য ক্লাসের শুরুতে যতটুকু শেয়ার করার করে নিতে হবে, আর পুরোটার সময় আমরা মনোযোগ দিয়ে শুধু ক্লাস করব। আচ্ছা, দেখেন, আমরা যে বাঙালি
আমরা আসলে কনফিডেন্টলি ভুল উত্তর দিই এবং আমরা মানে অন্ধবিশ্বাস যাকে বলে, অর্থাৎ আমি সঠিকভাবে না দেখে বলবো যে হ্যাঁ এটাই ঠিক, আমারটাই ঠিক, এরকম একটা কথা আমরা বলি। দেখেন এই প্রশ্নে কি বলছি, বলুন তো 5টি কাপড় শুকাতে 5 মিনিট লাগে, তাহলে 7টি কাপড় শুকাতে আমি কিন্তু প্রশ্ন করছি কত সেকেন্ড লাগবে, আপনারা অনেকেই বলে দিয়েছেন 5 সেকেন্ড, মানে সরি 5, অর্থাৎ 5 মিনিট বলতেছেন। এটা কি সঠিক? একটু প্রশ্নটা আরেকবার দেখি। আচ্ছা, যারা 5টি করে শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাদের আমার মন থেকে তাদের জন্য দোয়া। দেখেন মাত্র 220 জন হয়েছে, কমপক্ষে 500 জন হলেই আমরা ক্লাসটা শুরু করে দিব। তার আগে আমরা এই প্রশ্নের উত্তর দেখি। দেখেন এখন আপনাদের আরো একটা প্রশ্ন দিচ্ছি আমি এই প্রশ্নের প্রেক্ষাপটে। দেখেন এই ছোট প্রশ্নটা যে দিলাম এখানে কিন্তু ভুল করলেন না? এটা কি ভুল করার প্রশ্ন? দেখেন তো বাসায় যে ছোট বাচ্চা কাচ্চা আছে, প্রশ্ন একটু খাতায় লিখে রাখেন, ওদেরকে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, এখানে আরো একটা ভুল করলেন। দেখেন অনেকে আবার 300 সেকেন্ড লিখতেছেন, কেউ আবার 420 সেকেন্ড লিখতেছেন। কেন একটা প্রশ্নে কি দুইটা উত্তর হয়? একটু বেসিক্যালি চিন্তা করে দেখেন, বেসিক থেকে একদম নিচ থেকে চিন্তা করে বলেন তো কি হইতে পারে উত্তর। ভাবেন, আরেকটু ভাবেন। সবাইকে কিন্তু শেয়ার করতে হবে ক্লাসটা। এই তো 280 জন হয়ে গেছে, সবাই দুইটা করে আর দুইটা করে শেয়ার করলে কিন্তু কি হয়ে যাবে, 560টা শেয়ার হয়ে যাবে। শাহিনুর ভাই, আপনাকে আমার মন থেকে দোয়া করলাম আপনার জন্য। আচ্ছা, তাহলে এই প্রশ্ন দিয়ে যেহেতু আমরা ক্লাসটা মাত্র শুরু করলাম, ববি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখেন সে অনেকজনকে মেনশন করে দিল ক্লাসে, তার মানে এতে তার কোনো ক্ষতি হইল না, তার বদৌলতে তারা কিন্তু ক্লাসটি এখন দেখার সুযোগ পাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিই। দেখেন 5টি কাপড় শুকাতে 5 মিনিট লাগে। এইখান থেকে একটা জিনিস মনে রাখবেন, একটা কাপড় শুকাতেও 5 মিনিটই লাগবে। অর্থাৎ এইখান থেকে আপনি বলতে পারেন যে একটি কাপড় শুকাতেও কি লাগবে, এই 5 মিনিট লাগবে। অর্থাৎ আমি যদি আপনাকে 7টি কাপড় দেই তাও আপনার লাগবে কত, 5 মিনিটই লাগবে। কাপড় 100টা হইলেও 5 মিনিটই লাগবে। তাই 5 মিনিট সমান কত, 5 গুণ, আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 5 গুণ 300, সরি 5 গুণ 60 সমান সমান 300 সেকেন্ড। তাহলে সঠিক উত্তর কি 300 সেকেন্ড। দেখছেন কোথায় আমরা ভুল করি? আমাদের কোথায় কোথায় আমাদের ভুলটা হয়? অর্থাৎ একটা প্রশ্ন, বিশেষ করে গণিতের মতো প্রশ্নগুলো অবশ্যই সঠিকভাবে পড়তে হবে। একদম কি বলে এটাকে, প্রত্যেকটা পড়ার সময় মানে আমরা অনেক সময় কি করি, প্রশ্ন পড়ার আগে উত্তর রেডি করে ফেলি। আরে 5টি কাপড় শুকাতে 5 মিনিট লাগে, তাহলে 7টি শুকাতে তো 7 মিনিট লাগবে, একটা ভুল। 5টি শুকাতে তো 5 মিনিট লাগবে, 7টি শুকাতে 5 মিনিট লাগবে, আরেকটা ভুল। দুইটাই ভুল করছেন। তারপরে কি বললেন যে কত সেকেন্ড লাগবে, সেখানে উত্তর হবে 300 সেকেন্ড, কিন্তু আমরা দিয়ে রাখছি 420 সেকেন্ড। তাহলে কয়টা ভুল করছি একটা প্রশ্নে? 4টা ভুল করছি। আচ্ছা, সবাই আমরা বুঝতে পেরেছি। এই প্রশ্নের কনসেপ্টটা হচ্ছে, মনে রাখবেন যে একটি কাপড় শুকাতে যা সময় লাগে 10টি কাপড় শুকাতে আসলে একই সময় লাগবে। কারণ রোদ আমরা এটা ধরে নেই, অ্যাজাম্পশন করে নেই যে একই সময় কাপড়গুলো শুকাবে, যদিও বাস্তবে যদি নাও শুকায়, কাপড় বড় ছোট মোটা চিকন এর উপরে ডিপেন্ড করবে রং, কিন্তু আমরা ধরে নিচ্ছি এটা আসলে, কারণ এটা তো ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড বা আইকিউ আমরা বলতে পারি, মানসিক দক্ষতা সহজ কথায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা ক্লাসটা এখন শুরু করে দিব। আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, যে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। আমাদেরকে 4টা ভগ্নাংশ দিচ্ছে এখানে, দিয়ে বলছে এর মধ্যে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি, অর্থাৎ ছোট কোনটা। একটু এক নজর দেখে বলেন তো কোনটা ছোট হইতে পারে। আচ্ছা, আগের প্রশ্নটা আমি আরেকবার একটু বলে দিই। অনেক সময় আমরা বলি না যে ধরেন 5টি ডিম সিদ্ধ করতে 5 মিনিট লাগে, এটার মানে মনে রাখবেন একটি ডিম সিদ্ধ করতেও 5 মিনিট লাগবে, 100টি ডিম সিদ্ধ করতেও 5 মিনিট লাগবে। এই রোদে শুকানোর অঙ্কটাও সেম, বিশেষ পরীক্ষা আসছিল এবার
এই যে 49তম বিশেষ বিসিএস এ কি আসছিল সেই প্রশ্নটার কথা মনে আছে না? উত্তরটা কিন্তু যে সময়টা দেওয়া ছিল সেটাই কিন্তু হবে, ওই 5ই হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা পরে আরো পাবো, ক্লাসে আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা এখন 4টা ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট এটা বের করব। তো এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে এগুলাকে আমাদের একটু জোড়ায় জোড়ায় সাজায় নিতে হয়। দেখেন, ক আর খ কে আমি একটু এইখানে লিখে নিই। আচ্ছা, আর গ আর ঘ কে আমি একটু আলাদাভাবে লিখে নিই। এই দেখেন, ঠিক আছে। আচ্ছা, আমরা সাজিয়ে নিলাম, মানে আমি এই দুইটাকে একটা জোড়া করলাম, এই দুইখানে একটা জোড়া করলাম। আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য এই 4টা সাধারণ বা প্রকৃত ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট। এখন আপনার দায়িত্ব হচ্ছে এটা ক্রস গুণ করা, আপনার করণীয়। আচ্ছা, এই যে দেখেন করলাম, আর এই দিক থেকে করলে বা এটা একটা টেকনিক। যদিও এটা দশমিক বের করে বা সমহর বিশিষ্ট করে অঙ্ক সমাধান করা যায়, তা দুইটা নিয়মই সময় সাপেক্ষ পরীক্ষার হলে, যেহেতু এটা রিটেন পরীক্ষা আসে না, এমসিকিউ পরীক্ষা আসে, এই জন্য আমরা সহজে শিখবো। আচ্ছা, তাহলে 11 আর 21 গুণ দিতে হবে, কত হবে? 231 হবে এখানে, 231। আর 14 আর 17 গুণ করলে কত হয়? 14 আর 17, আমরা ছোট্ট করে এখানে একটু করি গুণটা, বাকিটা আমরা মুখে মুখে পারছি, কিন্তু এটা একটু জটিল। 8, তাহলে 4 7 28, হাতে থাকে 2, 4 1 4, আর 2 কত? 6, এখানে হবে 17। আচ্ছা, আমার গুণটা ঠিক আছে কিনা আপনারা একটু ভেরিফাই করেন আপনাদের মতো করে। তাহলে 238। তাহলে এই কাজটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি কিনা? আমরা সবাই বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, তাসলিমা আপু, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা? এইখানে যে কথাগুলো আমি কিছুই করি না, আমি অপশনটা এখানে বসাইছি, জাস্ট আর গুণ করছি। দেখেন, এই গুণটা করে মনে রাখবেন ফলাফলটা উপরের দিকে আগে বসাবেন, ঠিক আছে? মানে গুণ করে উপরের দিকে বসাবেন, নিচের দিকে না, নিচের দিকে না। আবারও বলি, উপরের দিকে বসাইতে হবে। আচ্ছা, আমার তো টার্গেট কি? ক্ষুদ্রতম বের করা, ক্ষুদ্রতম। তাহলে এই যে আমি যে গুণ করলাম, দেখেন তো এই দুটার মধ্যে কোন পাশে ছোট পাইছি? এই পাশে দেখেন 12/15, অর্থাৎ ওইখানে 72, এইখানে 75, তাহলে এইটা ছোট, তাহলে এটা 12/15। আর এই যে দুইটা ভগ্নাংশ আমরা গুণ করে যে মানগুলা বসালাম, এই পাশে ছোট পাইছি না 231, তার মানে এই ভগ্নাংশটা বসাবো। এখন এই 4টা থেকে 2টা পেয়ে গেলাম। একই সিস্টেমে এইখানে আবার ক্রস গুণ করবো। তাহলে 12কে আমার 14 দিয়ে গুণ করতে হবে, আর এই 15কে আমার 11 দিয়ে গুণ করতে হবে। এখানে হবে 165, আর এইটা গুণ করলে হবে 168। গুণটা এমনি নামতা পড়লে পারা যায়। 14 দিয়ে 10 গুণ করলে 140 হয়, আর ওখানে 14 দুগুণে 28, তাহলে 168 হয়। আচ্ছা, তাহলে কোন পাশে ছোট আসলো? এই পাশে 165। তার মানে এই 4টা ভগ্নাংশের মধ্যে এই ভগ্নাংশটা সবার থেকে ছোট। এখানে কিন্তু মনে রাখবেন 3টা স্টেপ। অনেকেই ভাবতে পারেন ভাই এইখানে তো 72 সবার ছোট, তাহলে এটা উত্তর দিয়ে দিই। না, এরকমটা করা যাবে না। আপনি 3টা কাজ শেষ করার পর এইখানে যেটা ছোট পাবেন এইটি আপনার উত্তর। আচ্ছা, আরেকবার দেখি আমাদের ক্যালকুলেশন যাতে ভুল না হয়। এখানে এই জিনিসটা মনে রাখতে হবে, এইখানে যে আমরা যোগ বিয়োগ গুলা করি এইগুলা যাতে ভুল না হয়। গুণটা বেসিক্যালি এখানে তো গুণ করা হয়েছে, তাহলে 5 15 75, 6 12 72, তার মানে এই ভগ্নাংশটা ছোট ধরছি আমি। আবার এখানে 11 গুণ 21 231, 14 গুণ 17 238, ঠিক আছে গুণফলটা। আচ্ছা, আর এখানে এসে এই দুইটা ছোট এখানে বসাইলাম। এখন এইখানে যে ছোট যেটা পাইছি এটা সবার ছোট। সাপোজ যদি এই প্রশ্নটা বড় চাইতো, তাহলে এইখানে কিন্তু আপনি বসাইতেন 5/6, আর ওই দিক থেকে বসাইতেন 17/21। সেক্ষেত্রে আপনি আর গুণ করলে আরো একটা উত্তর কিন্তু আপনি চাইলে বের করতে পারতেন। তাহলে 6 গুণ 17 দিলে আরেকটা মান পাবো আমি, তাই না? 6 গুণ 17 দিলে 102 হবে। তার মানে সেক্ষেত্রে আমি দেখতে পাইতাম এই 5/6 হচ্ছে সবার চেয়ে বড়, সবার চেয়ে বড়। আচ্ছা, এই অঙ্কটা একটু ফ্রেশ করে খাতায় লিখে ফেলেন, দেখি কে কে বুঝতে পেরেছেন। হ্যাঁ, সবাই একটু করেন। আচ্ছা, সবার না না বুঝলে বুঝাই দিব। ভেরি গুড। আর যারা বুঝতে পেরেছে ডান লিখে দিব। না, এটা পেইড ব্যাচের ক্লাস না, এটা ফ্রি ক্লাস, ঠিক আছে? ফ্রি ক্লাস বলতে আমাদের পেইড ব্যাচেরই অংশ, তবে এই ক্লাসটা আমরা উন্মুক্ত ভাবে নেই আর কি। এইখানে আমরা প্রশ্ন সমাধান করতেছি, ঠিক আছে?
যাতে এই ক্লাসটা করে যারা আমাদের গ্রুপে যুক্ত নেই তারা যাতে যুক্ত হতে পারে, এটাই উদ্দেশ্য। আচ্ছা, দেখেন এই অঙ্কটা চাইলে দশমিক দিয়ে করা যায়, সমহর বিশিষ্ট দিয়ে করা যায়, আরো ছোট ছোট টেকনিক আছে আলাদা আলাদা। তবে বাকি যে টেকনিক সেগুলো সব সময় মনে রাখবেন সকল ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট না, সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার পসিবিলিটি থাকতে পারে। এই জন্য আমরা এই নিয়মটা ভালোভাবে শিখে নিই যে সবাই আমরা বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, সবাইকে আমরা বুঝতে পেরেছি, তাহলে অন্য প্রশ্নে যাব। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা সবাই বুঝতে পেরেছি, আস্তে আস্তে আগাচ্ছি। ক্লাসের শুরুতে আমরা একটু ধীর গতিতে আগাই, পরে আমরা ফাস্ট হয়ে যাব, টেনশনের কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি সবাই বলেছেন যে হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, এই অঙ্কগুলা আরো যে সহজ নিয়ম আছে সেটা আপনারা যদি ফলো করেন অনেক সময় দেখবেন যে সেটা সকল প্রশ্নের জন্য প্রযোজ্য হয় না। আমার এমন একটা নিয়ম শিখতে হবে যেটা আমি সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারি, এই জিনিসটা মনে রাখবেন। ওকে, আমরা এখন যে প্রশ্নটা করব, দেখেন কোন বিদ্যালয়ে গণিতে 75% এবং ইংরেজিতে 45% পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। যদি উভয় বিষয়ে 30% পরীক্ষার্থী কৃতকার্য হয়ে থাকে তবে উভয় বিষয়ে শতকরা কতজন অকৃতকার্য হয়ে গেছে। যেহেতু প্রশ্নটা শতকরায় অর্থাৎ মোট দেওয়া নেই, আপনি সব সময় শতকরার অঙ্কে যদি শতকরার সময় মোট দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনি 100 ধরে অঙ্কটা করে ফেলবেন, দেখবেন হয়ে গেছে। আচ্ছা, 100 ধরলাম কারণ এগুলো 75 45কে ওইভাবে আমি লিখবো। আচ্ছা, তাহলে গণিতে পাশ করছে আমার 75 জন আর ইংরেজিতে পাশ করছে আমার 45 জন, তাহলে মোট কত হয়? দেখেন মোট হয় কত, মোট কিন্তু এখানে 120 হয়ে গেছে। এখন এই যে উভয় বিষয়ে যে 30% যে পাশ করলো, উভয় বিষয়ে যে 30% তারা এর মধ্যে আছে না? কারণ ভালো করে বুঝেন, শুধু বাংলায় শুধু গণিতে হচ্ছে 75, শুধু ইংরেজিতে হচ্ছে 45, উভয় বিষয়ে যে 30 তারা তো দুইটা জায়গার মধ্যে আছে, তাহলে ডাবল কাউন্টিং হয়ে গেছে না? এই জন্য ওই 30 এখান থেকে বাদ দিয়ে দিতে হয়। তাহলে আসলে পাশ করছে কতজন? 90 জন। আমার মোট কত? আমার মোট হচ্ছে ওই যে আমি একটু ধরে নিয়েছি অঙ্কটা করার সুবিধার্থে 100 জন। তাহলে আমার অকৃতকার্য সংখ্যা কত? 10। অকৃতকার্য সংখ্যা কত? 10। হ্যাঁ, একটু আপনাদের কমেন্ট দেখবো, আবারও বুঝাই দিব। একটু প্রশ্নটা পড়ে দেখেন কি করলাম, একটু প্রশ্নটা পড়ে নেন। হ্যাঁ, একজন না বুঝলো আবার বুঝাবো, কোনো সমস্যা নেই, একটু প্রশ্নটা দেখে নেন। একটু প্রশ্নটা আমরা দেখে নিব। হ্যাঁ, একজনও যদি না বুঝে থাকেন আবার পড়াবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন। কেউ কি আছেন যে বুঝতে পারেননি এখনো? আচ্ছা, আরেকবার বলে দিতে হবে। ওকে, আচ্ছা প্রিয় ভাই ও বোনেরা যারা বুঝতে পারেনি তারা একটু খেয়াল করি। এখানে বলা হচ্ছে কোনো বিদ্যালয়ে গণিতে 75% এবং ইংরেজিতে 45% পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। যদি উভয় বিষয়ে 30% পরীক্ষার্থী কৃতকার্য হয়ে থাকে তবে উভয় বিষয়ে শতকরা কতজন অকৃতকার্য হয়েছে। আমি জাস্ট সিম্পলি বাংলায় যে 75, মানে আমি তো আসলে মোট 100 ধরে নিচ্ছি, তাহলে 100-র 75% জিনিসটা তো কি হবে? 75ই হবে না? এই জন্য আমাদের ক্যালকুলেশন করার দরকার হয়নি। আমি লিখছি বাংলায় 75 জন আর ইংরেজিতে 45 জন, সরি গণিতে 75 জন ইংরেজিতে 45 জন, তাহলে মোট হয় কত? 120। তাহলে এই যে উভয় বিষয়ে যে 30 জন পাশ করলো এটা কিন্তু এখানে কাউন্ট। আচ্ছা, আপনার স্টুডেন্ট 100 জন, পাশ করছে 120 জন, এটা হয় কোনোদিন? হয় না। এই জন্য আমরা 30 বাদ দিয়ে দিচ্ছি, যে 30 উভয় দুইটার মধ্যেই আছে। দেখলাম তাহলে 90 জন পাশ করছে, তাহলে এই 90 হচ্ছে কি? পাশ। তার মানে আমার পরীক্ষার্থী ছিল 100 জন, তার মধ্যে সব মিলিয়ে পাশ করছে 90 জন, তাহলে এই 10 জন কি? অকৃতকার্য বা ফেল। অকৃতকার্য বা ফেল, এটার শর্টকাট নিয়ম আছে, সেটা সেটা আমি করাইলাম না কারণ অন্য প্রশ্নে যে সেটা আবার দেখাবো। এটার আরেকটা শর্টকাট নিয়ম আছে, ঠিক আছে? এই প্রশ্নটা এইভাবে বুঝেন, তাহলে পরীক্ষায় ভুল হওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে। ওকে, আলহামদুলিল্লাহ আমার মনে হয় এখন সবাই আমরা বুঝতে পেরেছি। আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি।
আচ্ছা, এবার আমরা একটা সূচকের প্রশ্ন নিয়ে আসলাম। সূচকের প্রশ্ন ছোটবেলায় পড়ছি না, মনে আছে? আমরা যখন স্কুলে পড়াবো আমাদের কিন্তু এই অঙ্কগুলো কিন্তু করাইতে হবে। তো ইনশাল্লাহ আমরা যে নিয়মগুলো আপনাদের শেখাই এগুলো এমসিকিউ পরীক্ষার জন্য খুবই সহায়ক, বাচ্চাদের জন্য খুবই এফেক্টিভ, তাদেরকেও শেখাতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই লাইনের পরে এখানে লিখি আমি। দেখেন, একটা জিনিস মনে রাখবেন, যদি কখনো এরকম থাকে, দেখেন 2/3 এর উপরে মনে করেন নেগেটিভ পাওয়ার, মনে করেন এখানে দিলাম 3/4, এর পরের লাইন আপনি লিখতে পারবেন, ভিতরেটা উল্টায় যাবে, ধরেন 3/2, এটা কি হয়ে যাবে 3/2, আর এই নেগেটিভ পাওয়ারটা হয়ে যাবে পজিটিভ। এটা হচ্ছে সূত্র। যেমন এরকম করে শিখছিলেন, মনে আছে যে x⁻⁻1 মানে কি 1/x, মনে আছে? আবার এরকম ছিল যে 1/x সমান মনে করেন -2, ধরেন এখানে n বাই কিছু একটা দিয়ে করা যায়, আমরা পরে এটা উল্টায় দিলে এরকম হয়ে যাবে যে x সমান শুধু 2, x এর মান হচ্ছে শুধু, ওই নেগেটিভটা থাকবে না। কেন? এই এখানে একটু খেয়াল করেন, এই এখানে তো x, তাহলে এরপরে -1 না, যেহেতু 1 দিছি করলে তো এখানে -2 আসে, ঘুরে ফিরে কিন্তু সেই একই মান আসে। ওকে, তাহলে এখানে শর্টকাটে মনে রাখি এটা কি হয়ে যাবে, ঘুরে যাবে, অর্থাৎ 27 নিচে আসবে 125, এটা ফর্মুলা। আর এইটা হয়ে যাবে কি এখন পজিটিভ, পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে, আর লব হরের জায়গায় হর কি লবের জায়গায় চলে আসলো। এখন দেখেন 3⁻3 আর এখানে হবে 5⁻3, কারণ 3-এর উপরে যদি আমি 3 দেই, অর্থাৎ 3-এর উপরে পাওয়ার, বা আমি যদি 3-এর উপরে ঘন দেই, 3-এর উপরে পাওয়ার যদি আমি 3 দিই, 3 যদি 3 করে দেই, তাহলে 27 হবে না 3টা 3 গুণ করলে, আর 3টা 5 গুণ করলে কিন্তু 125 হবে, তাই না? আচ্ছা, যদি এটা হয়ে থাকে তাহলে এর পরের লাইনে, এই যে এখান থেকে যাচ্ছি, এখানে কি ছিল, যা ছিল তাই, তাহলে পরের লাইন 3 আর এইটা কিন্তু গুণ আকারে হয়, মনে আছে আপনাদের? আর 5 3, তাহলে এইটাও গুণ আকারে কিন্তু হবে, এটা এইভাবে লিখলে একটু সহজে বুঝতে পারবেন। এই 3টা উপরে যাবে, 3টা কোথায় যাবে, উপরে, তাহলে এই 3 কাটা, তাহলে থাকলো কি 3 স্কোয়ার, আর এই 3 কাটা থাকলো কি এবার 5 স্কোয়ার, সমান সমান 9/25, 9/25। আমি আবার একটু ফ্রেশ করে দিব, আগে যতটুকু করেছি একটু দেখে নেন। আচ্ছা, মোটামুটি আমার মনে হয় এইটাও আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এই প্রশ্নটা অনেকে ভুল করে, মনে করে যে 25/9 হবে, এই ভুলটা অনেকে করে, এরকম ভুল করা যাবে না, ঠিক আছে? এটা এরকম ভুল করবেন না। আচ্ছা, আমি একটু আমার মনে আরেকটু ফ্রেশ করে আমি আরেকবার করাই, তাহলে আরো ভালো বোঝা যাবে। আচ্ছা, এখানে আবার লিখতেছি আমি 125, এখানে 27, প্রশ্নে যা ছিল আমি আরো একবার লিখে দিচ্ছি, যারা ধরতে পারেননি। এখন দেখেন এইটা ঘুরে যাবে, এটা ফর্মুলা থেকে আসছে, সূচকের ফর্মুলাটা একটু দেখলে দেখবেন যে হ্যাঁ এরকম নিয়ম আছে সেখানে। এর পরের লাইন 3 3 5 3, পুরোটার উপরে 2/3, এর পরের লাইন 3, এই 3টা উপরে চলে গেছে, আপনি চাইলে একবারে কেটে দিতে পারেন বারবার না লিখে, কোনো সমস্যা নাই। এই ভিতরেরটা উপরে চলে গেছে, তাহলে থাকলো কি 3 স্কোয়ার, আর এখানে হচ্ছে 5 স্কোয়ার, তারপরে 9/25, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, সবার কি ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, আমরা কি সবাই পেরেছি? আমরা সবাই কি পেরেছি প্রশ্নটা? আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে পারবো, এত ভয়ের কিছু নেই। আমরা অনেকে ভাবি যে ম্যাথ পারি, আসলে এত নিয়মকানুন আপনার জানার দরকার নেই। এই প্রশ্নটা সলভ করার জন্য আমি যে নিয়মটা, টেকনিকটা ব্যবহার করছি, যে ভাই খালি কি করছে ব্যতিক্রম, এই যে 2/3, এটার উপরে সাপোজ আমি যদি দিই -2, তাহলে পরের লাইন কি হয়ে যাবে 3/2, এই পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে, আর কিছু না। এখানে আর তেমন কোনো কিছুই ব্যবহার করা হয় নাই, জাস্ট সিম্পল এই কথাটা একটু মনে রাখতে হবে, আর কি, আর তো কিছু না, সিম্পল এই কথাটা মনে রাখতে হবে। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমার মনে হয় এখন সবাই বুঝতে পেরেছে। আপনার নেগেটিভ পাওয়ারকে পজিটিভ করতে হলে ভিতরের ভগ্নাংশেরটা কি হবে, ঘুরে যাবে, ঠিক আছে? এটা সূচকের একটা বেসিক নিয়ম, রুলস। আমরা বলি না যে ধরেন x⁻0 থাকলে কি হয়, 1 হয়, এরকম একটা ফর্মুলা এটা। ওকে, আমি পরের প্রশ্নে যাচ্ছি।
আচ্ছা, এবার আমরা 4 নাম্বার প্রশ্নটা শিখবো। দেখি কি বলছে। ইনশাল্লাহ আজকে ভালো ভালো কিছু ম্যাথ আপনাদের পড়াবো যেগুলো পরীক্ষায় বারবার আসছে এবং আসবে, যেমন এই প্রশ্ন অনেকবার পরীক্ষাতে আসছে। দেখি কি বলছে। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? আচ্ছা, তাহলে আপনারা কি জানেন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আমি একটু লিখে মনে করাই দিই। ক্ষেত্রফল সমান, এটাকে সংক্ষেপে এ স্কয়ার বলে। এখানে এ মানে হচ্ছে, মনে রাখবেন, এ মানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, বা আপনি এখানে লিখতে পারেন যে বাহু স্কয়ার। আমি আগে সূত্রটা লিখলাম, তাহলে আমি সংক্ষেপে এইভাবেও লিখতে পারি যে যে বর্গের ক্ষেত্রফল সমান সূত্র কি? বাহু স্কয়ার। এইভাবে আপনি লিখতে পারেন। আচ্ছা, যেহেতু এই প্রশ্নে কোনো মান দেওয়া নাই, আমি বাহুর একটা মান ধরে নিতে পারি অঙ্কটা করার জন্য। কি করতে পারি? বাহুর একটা মান ধরে নিতে পারি, তাহলে অঙ্কটা আমার সহজ হবে। ধরেন এই বাহুর একটা মান আমি ধরে নিই, ধরেন সাপোজ এই, মনে করেন এখান থেকে এ সমান আপনি 10 ধরে নেন, তাহলে এক বাহু সমান কি? 10। তাহলে এ স্কয়ার মানেই তো ক্ষেত্রফল, তাহলে এ স্কয়ার সমান কত হবে? 10 স্কয়ার। তাহলে এ স্কয়ার সমান কত? 100। তাহলে মূল যে বর্গক্ষেত্র সেটার ক্ষেত্রফল হবে 100, এটা আমি ধরে নিয়েছি। দেখেন এটাও শর্টকাটে করাবো। দেখেন অনেকে কিন্তু পারে, অলরেডি কি করেছে? 21% লিখে ফেলেছে। যাই হোক, আমরা যারা পারি না আস্তে আস্তে শিখি, কোনো সমস্যা নেই। এখন দেখেন এইটা তো আমার 10% বাড়াইতে হবে, তাহলে 10-এর 10% কত? 10 ইন্টু 10%। দেখেন 10-এর 10% কিন্তু 1। তাহলে আমার নতুন যে বর্গক্ষেত্রের বাহু সেটা কত হবে? 10 যোগ 1, তাহলে সমান সমান 11। তাহলে এক্ষেত্রে এটা কিন্তু নতুন, ওই যে 10% বাড়ার পরে এক্ষেত্রে তাহলে 11 স্কয়ার হবে। তাহলে নতুনটার কত হইলো? 121। পুরাতনটার কত? 100। তাহলে বৃদ্ধি পাইছে কত? 21। এটা একদম আমি রিটেন আকারে করাইলাম, বেসিক ভাবে আপনারা সাজায় লিখলেই হয়ে যাবে। দেখেন যে 21% কিভাবে বৃদ্ধি পেল। আর পার্সেন্ট কেন বলতেছে? কারণ আমি তো 100 ধরেই নিছি। 100-তে যে কোনো কিছু ধরে নেওয়া মানে উত্তর যেটা বের হবে পার্সেন্টেজে বের হবে। আচ্ছা, এবার একটা টেকনিক গেল, এটা আমি একদম বেসিক ভাবে করাইলাম, এটা মুছে দিলাম আমি। আচ্ছা, এবার শর্টকাটটা কি? দেখেন সব সময় যেই জিনিসটা আপনার শতকরা থাকবে কিন্তু প্রশ্নে কিছু দেওয়া থাকবে না, সেক্ষেত্রে 100 ধরে নেবেন মোট, এটা শর্টকাট। তাহলে 100 গুণ, দেখেন 10% বাড়ছে না, তাহলে এখানে 110, ওই যে 100-র সাথে 10% যোগ দেবে, যেহেতু শতকরা আছে নিচে 100। এই কথাটুকু লিখলেও অঙ্কটা করা যায়। এই যে এই ফরম্যাটে সাজাইতে হয়। এখন কাটাকাটি করি, 0 0 কাটা। তাহলে এই যে 11 গুণ করলে কত হয়? 121। তার মানে এখান থেকে 121 বাদ দিয়ে দেন, তাহলে বৃদ্ধি পাইলো কত? 21। তাহলে 21 কি হইলো? 21 কিন্তু মানে ছিল 100, এখন হয়েছে কত? 121। তাহলে 21 কি? বৃদ্ধি পাইছে। সাপোজ এই প্রশ্নটা যদি 10% হ্রাস বলতো, হ্রাস মানে কম বলতো, তাহলে এইভাবে কিভাবে সাজাইতেন? তাহলে 100 গুণ 90, এখানেও 90 দিতেন, কারণ বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান, এই জন্য একটাই দুইবার ব্যবহার হচ্ছে, ওই যে স্কোয়ার করছে এই কারণে। তাহলে 9 9 কত হইতো? 81। সেক্ষেত্রে উত্তর কত হইতো? 100 থেকে 81 বাদ, সেক্ষেত্রে উত্তর হইতো কিন্তু 19% হ্রাস, 19% কমে গেছে। একটু মিলান, আমি বুঝাই দিব আবার। প্রচুর প্র্যাকটিস করতে হবে ইলিয়াস ভাই, প্রচুর প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস মেক্স এ ম্যান কি? পারফেক্ট। যারা আমরা কম পারি তাদেরকে প্রচুর পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। আচ্ছা, আচ্ছা, যেহেতু এই প্রশ্নটা আমরা করলাম, তাহলে এটার ক্যাটাগরি আরেকটা প্রশ্ন আপনাদেরকে আমি দিতে চাই। মনে করেন এই প্রশ্নটাই পরীক্ষাতে আসছে, কিন্তু এই 10-এর জায়গায় আছে 20% বৃদ্ধি। সেক্ষেত্রে আমার প্রিয় ভাই বোনেরা বলেন তো উত্তর কত হবে? সবাই উত্তরটা বের করে আমরা কমেন্টে জানাই। আরো একটা নিয়ম আছে, শেখাবো? ওইটা পেইড কোর্সের জন্য রাখলাম, FS এর নিয়ম, ঠিক আছে? আরো একটা নিয়ম আছে এই অঙ্ক করার জন্য, সেটা আমরা পেইড কোর্সের মধ্যে করব। আপাতত বেসিক থেকে যা পড়াইলাম, দেখেন এইটা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝে থাকেন কমেন্টে সবাই এবার সঠিক উত্তরটা জানাবেন।
সবাই উত্তর করুন। আচ্ছা, অনেকেই উত্তর করেছেন, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড। আপনাদের সাথে প্রতি সোমবার আমার ক্লাস থাকে, প্রিয় ভাই বোনেরা যারা আমাদের কোর্সে ভর্তি নেই তাদের সাথে। আচ্ছা, করাইলে বুঝি পরে ভুলে যাই, এটা করা যাবে না, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে এটা কিভাবে করবেন? 100 আগে ধরে নেন, যেহেতু 20% বৃদ্ধি, তাহলে 120 নিচে 100, 120 নিচে 100। এই 100 কেন? শতকরার জন্য। আর এখানে 100 কেন? ওই যে শতকরার জন্য। 12 12 গুণ করলে 144। যেহেতু এটা বৃদ্ধি পাইছে, তাহলে এই 144 থেকে 100 বাদ দিলে যেই পার্সেন্টেজটুকু মানে পার্থক্যটুকু আমরা পাবো সেটা আমাদের উত্তর হবে। সেক্ষেত্রে 44% যারা উত্তর করেছেন সবাই সঠিক, সবাই সঠিক উত্তর করেছেন, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তাহলে পরের প্রশ্নে যেতে পারি, পরের প্রশ্নে যেতে পারি। আচ্ছা, এবার একটু ম্যাজিক একটা প্রশ্ন আপনাদেরকে দিব আমি। ছোট্ট একটা প্রশ্ন দিছি, পারলে বলুন তো এই প্রশ্নের উত্তর কি হবে? বলুন তো 1 থেকে 100 লিখতে 7 অঙ্কটি কতবার লাগবে? দেখি, এটা খুব দ্রুত উত্তর করতে হবে। সবাই আমরা করব। হ্যাঁ, আপনাদের সবার উত্তর দেখতে চাই আমি। সবার উত্তর দেখতে চাই। আচ্ছা, অনেক উত্তর দিয়েছেন। 20, 11, 18, কোনো অপশন দেইনি, এজন্য সবাইকে উত্তর করতে হবে। সবাইকে উত্তর কিন্তু কমেন্টে বলতে হবে, সবাইকে উত্তর কমেন্টে জানাতে হবে। আচ্ছা, সহজ করে যা বলা আছে সেটাই করি। অঙ্ক মানে কি? অঙ্ক মানে কিন্তু আলাদা, ইন্ডিভিজুয়াল। 0 থেকে 9 পর্যন্ত যারা, এগুলোই হচ্ছে অঙ্ক। দুইটা মিলাই কিন্তু অঙ্ক হয় না। আচ্ছা, তাহলে 7, 17-এর মধ্যে একটা 7 পাবো অঙ্ক, 27-এ পাবো, 37-এ পাবো, 47-এ পাবো, 57 পাবো, 67-তে পাবো, 70-এ পাবো, 71-এ পাবো, 72-এ পাবো, 73-এ পাবো, 74-এ পাবো, 75-এ পাবো, 76, এই 77-এ দুইটা পাবো, 78-এ পাবো, 79-তে পাবো, সরি 79-তে পাবো, হ্যাঁ 87-তে পাবো, এরপরে 97-তে পাবো। তাহলে কয়টা হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। কোথায় যেন একটা ভুল লিখে রাখছি। আচ্ছা, 7 17 37, 47 57, 75 76 77 78 79, 87। আচ্ছা, এখানে হচ্ছে দুইটা, তার মানে আমরা দেখলাম যে এখানে 7 অঙ্কটি 20 বার আছে। ঠিক আছে, অঙ্ক এখানে কিন্তু দুইটা অঙ্ক আছে, অর্থাৎ 77 লিখতে আমার 7, আমরা বলি না 2 অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক বিশিষ্ট, তার মানে কি 3টা অঙ্ক থাকলে 3 অঙ্ক বলে, তাহলে এই 77 তো 2 অঙ্ক বিশিষ্ট, তাহলে এখানে কয়টা অঙ্ক আছে? দুইটা, সেই দুটো অঙ্ক কি 7? ওকে, অর্থাৎ উত্তর হবে 20টি, উত্তর হবে 20টি। সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, আবার দিব, এরকম প্রশ্ন সামনে আরো থাকবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমি, নাকি এখানে আরেকটু সময় দিব? সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, ইলিয়াস ভাইয়ের উত্তর ঠিক আছে, রাইট। দেখছেন, অনেকেই কিন্তু পারে জিনিসটা। ওকে, পরেরটায় চলে যাচ্ছি। আচ্ছা, দেখি কি বলছে এখানে। জাহিদ 100% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল, বইটির প্রকৃত মূল্য কত? আবার শুনি,
জাহিদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। ধরুন ধরুন বইয়ের দাম 100 টাকা, তাহলে 10% কমিশনের দাম, এই 100 থেকে 10 বাদ যাবে, তাহলে 90 টাকা, তাই না? তাহলে এখন কি লিখতে হবে? কমিশনের পর যদি 90 টাকা হয়, কমিশন পাওয়ার পরে, কমিশনটা এখানে ডিসকাউন্ট বুঝাচ্ছে, তাহলে মূল দাম কত? 100 টাকা। ঐকিক নিয়মে সাজাচ্ছে, তাহলে 1 টাকা যদি হয় তাহলে মূল দাম কত? 100 ভাগ 90 টাকা, তাহলে 180 টাকা যদি হয় তাহলে মূল দাম কত? 200 টাকা। আচ্ছা, এইটা হচ্ছে কি নিয়ম? ঐকিক নিয়ম, বা আমরা রিটেন আকারে যদি লিখি সেক্ষেত্রে এই উত্তরটা আসবে। আচ্ছা, এই অঙ্কটা চাইলে আমরা এই অঙ্কটা চাইলে আরেকটু শর্টকাটে করতে পারি। দেখেন, জাস্ট সিম্পলি এমসিকিউ পরীক্ষা আসলে 180 লিখবেন, 10% কমিশন পাইছেন, তাহলে 100 টাকা থেকে 10 টাকা তো কম দিচ্ছেন শতকরা হিসাবে, 10% কমিশন পেয়েছে, তাহলে 100 টাকা থেকে 10 টাকা কম দিয়েছে, তাহলে 100 থেকে 10 বাদ দিয়ে এখানে হবে 90 গুণ হচ্ছে 100, কাটাকাটি করেন 2, তার মানে সঠিক উত্তর 200। সঠিক উত্তর 200। সঠিক উত্তর 200। কঠিন লাগতেছে? পরীক্ষার প্রশ্ন কি কঠিন লাগতেছে? এই প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষা আসছে। আপনারা যে সকল চাকরির পরীক্ষা দিবেন এই প্রশ্নগুলো অসংখ্য বার পরীক্ষাতে আসছে। আচ্ছা, সবাই বুঝতে পেরেছি? শর্টকাটটা কি বুঝতে পেরেছি এবং বিস্তারিত নিয়মটা কি বুঝতে পেরেছি? দুইটা নিয়ম এখানে করাইছি, শর্টকাট এবং বিস্তারিত, দুইটাই ক্লিয়ার? ডান লিখতে হবে যদি বুঝে থাকেন, ডান লিখতে হবে প্রশ্নে, কমেন্টে। দুইটা নিয়ম এখানে আছে, বেসিক দিয়েও করা আছে, শর্টকাট দিয়েও করা আছে। যে একটি জিনিসের দাম যদি 100 টাকা হয়, 10% কমিশনে 90 টাকা পাচ্ছি, তাহলে মানে কি? ওই যে 180 সেখানে কিন্তু 10% কম আছে, তাহলে মূল জিনিসটা কত? 200। 200 থেকে 10% মানে 20 বাদ দিলে কত? 180 টাকা দিবেন না দোকানিকে? জাস্ট নিজেকে চিন্তা করেন, দেখবেন হয়ে যাবে। কি বলছে এবার? আরেকটা প্রশ্ন নিয়ে আসলাম। আচ্ছা, এখানে বলা হচ্ছে 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতকরা কতজন বেশি লাগবে? কত শতকরা, সরি কত দিন বলছে, কিন্তু কত দিন, শতকরা কত দিন বেশি লাগবে, এইখানে প্রশ্ন দিন, দিনে কোশ্চিন, দিন, এবং এই প্রশ্নটা চাচ্ছে কি? শতকরায় চাচ্ছে, বুঝতে হবে বিষয়টা। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব? দেখেন, 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, আমরা ঐকিক নিয়মে করি। দেখেন সিম্পলি 8 জন লোক একটি কাজ করতে পারে 12 দিনে, এর থেকে তো সহজ করে লেখা আসলে যায় না। তাহলে একজন লোক শিখাইছিলাম, বলেন তো এখানে গুণ হবে নাকি ভাগ হবে? অবশ্যই গুণ হবে, মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, মানুষ এবং দিন গুণ হয়। কারণ 8 জন লোক যে কাজ 12 দিনে করতে পারে, একজন লোক যদি সে কাজ করে তাহলে বেশি সময় লাগবে না? আপনি নিজেকে চিন্তা করেন, যেই কাজ 8 জন লোক 12 দিনে করবে, একজন আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আপনি কি কম দিনে করে দিবেন নাকি বেশি দিনে করবেন? বেশি দিনে দিলে এখানে গুণ হবে, যদি কম দিনে পারতেন তাহলে ভাগ হইতো। এখন আমার 2 জন লোক, দেখেন আমার লোক ছিল 8 জন, এখান থেকে 2 জন কমে বর্তমানে আমার লোক কয়জন? 6 জন। তাহলে এখানে আসবে কি? 6 জন লোক কাজটি করতে পারে, তাহলে 12 গুণ 8 ডিভাইডেড বাই 6, তাই না? তাহলে আমার লোক লাগবে কিন্তু এখন, সরি দিন লাগবে কত? 2 জন লোক যদি আমি কমাই দিই, কাজটা শেষ করতে আমার সময় লাগবে কি? 16 দিন। সময় লাগবে কি? 16 দিন। দেখি এই পর্যন্ত আগে সবাই বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, এক আপু না ভাইয়া এতবার আলহামদুলিল্লাহ লিখছেন, তাও ভালো, আলহামদুলিল্লাহ, আমরাও বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন দেখেন, এখন কি করবেন? আপনি লোক ছিল 8 জন, আপনি এখন কাজটা কি করলেন?
12 দিনে শেষ করতে পারেন। এখন 2 জন লোক কমাই দিয়েছেন, তাহলে কাজটা শেষ করতে 2 জন লোক তো কমে যাবে, তাই না? তো 2 জন লোক কমে গেলে আমরা দেখলাম কয়দিন লাগে, 16 দিন লাগে। তাহলে আমার বেশি সময় লাগে কয়দিন, আমার বেশি লাগে কয়দিন, তাহলে আগে লাগতো কয়দিন, 12 দিন। তাহলে আমার বেশি লাগবে কয়দিন, 4 দিন। তাহলে এই 4 কে আমার এখন কি করতে হবে, শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে উপরে 4, তাহলে শতকরায় প্রকাশ করতে হবে। তো উপরে 4, পূর্বের ভ্যালু নিচে, গুণ হচ্ছে 103। তাহলে কাটাকাটি করলে 33.33%, ওই যে 33 সমস্ত 1/3, এইটা হবে আমাদের উত্তর। হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? ক্লাসের মাঝখানে অনেকে আসছেন, সমস্যা নেই, ক্লাস পরে দেখা যাবে, ঠিক আছে? ধৈর্য সহকারে আমরা ক্লাসটি করব। আচ্ছা, এখন পর্যন্ত আপনাদের আমি 8টা প্রশ্ন, 6টা গণিত প্রশ্ন আর 2টা হচ্ছে মানসিক দক্ষতার প্রশ্ন সলভ করাইছি। সবাই আমরা বুঝতে পেরেছি কিনা এবং এই প্রশ্নটা আমাদের ক্লিয়ার কিনা আমরা একটু দেখব। আচ্ছা, জাহিদ ভাই বলতেছে 25%। তার ভুলটা কোথায় বলেন দেখি? সে হয়তোবা উপরে 4, নিচে সে 16 দিয়েছে, এইটা তার ভুল। মনে রাখবেন, যখন আপনি শতকরা বের করবেন তখন সব সময় ওল্ড ভ্যালু নিচে হবে, অর্থাৎ 4 তো আমার পরিবর্তন, 4 দিন বেশি লাগবে। 4 দিন বেশি লাগবে না? ক্যালকুলেশন দেখেন, 8 দুগুণী 16, 4 দিন যদি বেশি লাগে তাহলে আগে লাগতো কয়দিন, 12 দিন। তাহলে ওইটা হবে নিচে, দেন হচ্ছে 100। ওকে, ডান, আলহামদুলিল্লাহ, ডান। আচ্ছা, আমার অনেক ভাই ও বোন আছে, তারা অনেক ভালো পারে, তারা আমার আগেই উত্তর করেছে, তাদেরকেও ধন্যবাদ। ওকে, 7 নম্বরে চলে যাচ্ছি। একদম ছোট একটা প্রশ্ন, 10 সেকেন্ড উত্তর করা যাবে, দেখি সবাই করেন। 10 সেকেন্ড উত্তর করা যাবে, এটা আপনারা করেন। রাকিব সরকার ভাই, আমার গ্রামের বাড়ি কোথায়, এটা আমরা ক্লাস শেষে বলবো না, ঠিক আছে? এখন আমরা পড়াশোনার মধ্যে আছি, ইনশাল্লাহ আমরা এখন একটু পড়তে চাই। আচ্ছা, হাকিম ভাই 1 নাম্বার তো অনেক আগে চলে গেছে, ইনশাল্লাহ শেষে আমাকে একটু মনে করাই দিয়েন। আচ্ছা, অনেকে উত্তর দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। সূচক সূচক এবং লগারিদম টপিকটি ইম্পর্টেন্ট থাকে। 8, দেখেন বেইজে হচ্ছে 2, এইখানেও 2 বানাইতে হবে। আচ্ছা দেখেন, আমার 8কে যদি আমি এইভাবে ভাঙাই, দেখেন 2 দুগুণী 4, 4 দুগুণী 8, তাহলে 2 এর উপরে যদি আমি কিউব দেই তাহলে 8 হয়ে যায়, তাহলে 2 টু দা পাওয়ার কিউব। এখন এই 3টা সামনে, অর্থাৎ এই যে ঘাড়ের উপর একটা নিয়ম ছিল না এরকম, মনে আছে? লক এ বি সি, এইভাবে লিখি, এই সিটা আমার শুরুতে চলে আসে এরকম। আর আরেকটা নিয়ম ছিল কি, ধরেন এ এ দুইটা যদি সেম থাকে তাহলে কি হয়, 1 হয়। তাহলে এটা পরের লাইনটা এরকম হবে, 3 লক 2 2। তাহলে এই যে লকটা যে মিলে গেল, বেজ এবং হচ্ছে সাব যেটা আছে, অর্থাৎ 2 এবং ওই পাশে দেখেন 2 আছে, মিলে 1। তাহলে সঠিক উত্তর 3, সঠিক উত্তর 3। বাহ, এইটা দেখা যায় সবাই পারে। ভেরি গুড, ভেরি গুড। আলহামদুলিল্লাহ, অনেকেই পেরেছি। আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্নে যাব। ওকে, এই প্রশ্নে দেখেন কি বলছে। আচ্ছা, এই প্রশ্নটা আমরা দেখি। বলা হচ্ছে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য 5:6 হলে বিক্রয় মূল্য কত? এখান থেকে সহজে দেখেন, ক্রয় মূল্য কত, 5, আর বিক্রয় মূল্য 6। তাহলে আমরা বলতে পারি ক্রয় মূল্য 5 আর বিক্রয় মূল্য কত, 6। অনুপাত থেকে জাস্ট ধরে নেন, এখানে এক্স টেক্স ধরার দরকার নেই। তাহলে লাভ সমান কত? তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা কি দিতে হয়, বাদ দিলে 1। তাহলে কি বের করতে হবে, লাভ কত, লাভের ওই শতকরা চাইছে আর কি।
তাহলে উপরে 1, নিচে ক্রয় মূল্য। আমরা শিখছি না লাভ ক্ষতির অঙ্কে যে লাভ নিচে কি দিতে হয়, ক্রয় মূল্য, আর গুণ হচ্ছে 100। তাহলে এখানে 100 কাটাকাটি করলে 20%, কাটাকাটি করলে 20%। শর্টকাটে করতে পারি, এত কিছু লেখার দরকার নেই। এমসিকিউ পরীক্ষা আসলে ওই 5 এবং 6 এর পার্থক্য 1, নিচে দিবেন ক্রয় মূল্য গুণ 100, জাস্ট এতটুকু করবেন, তাতেই অঙ্ক হয়ে যাবে। বাকি কিছুর প্রয়োজন নেই, বাকি কিছুর প্রয়োজন নেই। আচ্ছা, আমার মনে হয় এখন সবাই পারবেন। আবারও বলি, শর্টকাটটা বলি। প্রশ্নে আছে 5:6 অনুপাত থেকে লাভ বের করার নিয়ম। এই দুটার পার্থক্য উপরে দিতে হয়, আর ক্রয় মূল্যটা নিচে, গুণ হচ্ছে 100। আচ্ছা, এটা যদি একটু ঘুরায় দিই, সাপোজ এই প্রশ্নটা যদি পরীক্ষা আসতো, মনে করেন কিভাবে দেওয়া যায়, ধরেন এইটা হচ্ছে 15। আচ্ছা, এটা চেঞ্জ করে দিই, একটু 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 মানটা পরিবর্তন করে দেখি আপনারা পারেন কিনা। যে এইটা হচ্ছে ধরেন 15 আর এইটা হচ্ছে 10, অর্থাৎ 15, আচ্ছা 15 আর এটা দিলাম 10। বলেন তো সেক্ষেত্রে কত ক্ষতি হবে? সেক্ষেত্রে ক্ষতি বের করতে হবে। মনে করেন ক্ষতি কিভাবে করবেন, তাহলে পার্থক্য কোথায় দিবেন? 15 থেকে 10 বাদ দিলে 5 দিবেন উপরে, আর ক্রয় মূল্য দিবেন নিচে, গুণ হচ্ছে 100। দেখেন 3, তাহলে সেক্ষেত্রে 33.33% হবে। একটু মিলাই নেন। মিলছে, মোটামুটি মিলছে। এই যে ক্ষতি বললে কোনো সমস্যা নেই তো, ক্ষতি বললে শিখাই দিলাম তো। ধরেন যদি ক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য ছোট হয়, তাহলে তো ক্ষতি হবে, তাই না? তাহলে পার্থক্য উপরে, নিচে ক্রয় মূল্য, গুণ হচ্ছে 100, হয়ে গেল 33.33 আসবে। ক্যালকুলেশনটা করে নিতে হবে। 3, 100কে 3 দিয়ে ভাগ করলে যা আসে। সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, ভেরি গুড। ওকে, আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, এই প্রশ্নটা কি বলছে আমরা দেখি। 40 টাকায় 10টি কলা কিনে 25% লাভে বিক্রি করলে একটি কলার বিক্রয় মূল্য কত? এইটা চাইলে দুই ভাবে করা যায়। একটি কলার দাম বের করেও করতে পারেন, না বের করেও করতে পারেন। আচ্ছা, সিম্পলি আমরা হিসাব করি, 40-এর 25% আমার লাভ হবে। তাহলে আমার লাভ হবে কত? 10 টাকা, তাই না? তাহলে 40-এর সাথে এই লাভটা যোগ করে দেন, তাহলে এখন বিক্রয় মূল্য কত? এটা কিন্তু বিক্রয় মূল্য, আর এটা কি লাভ। তাহলে এই 5টা কি 10টার দাম, তাহলে একটির দাম, একটির দাম, একটির দাম বলতে একটির বিক্রয় মূল্য 50 ভাগ কত, কারণ এটা তো 10টা, 5 টাকা। নেন সবাই করে ফেলেন। ভেরি গুড, ভেরি গুড। আরেকবার বলি, আরেকভাবে করা যেতে পারে। দেখেন 40 টাকায় কিনছি কয়টা? 10টা, তাহলে একটার দাম কত? 4 টাকা না? দেখেন 4 টাকার 25% মানে 4 ভাগের 1 ভাগ, তাহলে 1 টাকা লাভ হয়। তাহলে 4 আর 1 কত? 5 টাকা। তাহলে প্রতিটি, এখানে কিন্তু একটি বলছে, এটা খেয়াল করতে হবে, 10টা না। তাহলে একটি কলার বিক্রয় মূল্য কিন্তু 5 টাকা। একটি কলার বিক্রয় মূল্য কি হবে? 5 টাকা হবে। ভেরি গুড, ভেরি গুড। আপনাদের ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে, আমাদের এই টিউটোরিয়ালের পক্ষ থেকে কিন্তু আপনাদের প্রাইমারি নিবন্ধন প্রধান শিক্ষককে কিন্তু আমাদের পেইড কোর্সে ভর্তি কিন্তু চলমান আছে। এখনো পেইড কোর্সের ক্লাস কিন্তু হচ্ছে। যারা ভর্তি হতে চান আমাদের পেজে যোগাযোগ করুন, এবং ক্লাস শেষে আপনাদের জন্য আমরা বিশেষ অফারে কিন্তু ভর্তি নেই, সেই পর্যন্ত একটু অপেক্ষা করেন যারা আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে চান। ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নটা ক্লিয়ার।
আমরা পরের প্রশ্নে চলে যাব। 10 নম্বর প্রশ্ন কি বলছে? পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন 7 কেজি। খালি বালতির ওজন কত? দেখি বুদ্ধিমানেরা কোথায়? হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে প্রশ্নটা দেখেন, খুবই সহজ একটা প্রশ্ন। দেখেন কি বলছে, পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন কত? একদম শর্টকাটে করি, দেখেন অর্ধেক, অর্ধেক সমান কি 7 কেজি। তাহলে সম্পূর্ণ কি হবে? অর্ধেক মানে কিন্তু হাফ, তাহলে সম্পূর্ণ কি হবে? এই 7-এর সাথে 2 গুণ হবে, কত? 14 কেজি। কিন্তু অ্যাকচুয়ালি বালতি সহ প্রথম ওজন ছিল কত? 12 কেজি। তাহলে অতিরিক্ত যে 2 কেজি, এইটাই হচ্ছে কিসের ওজন? বালতির ওজন। অঙ্ক কিন্তু হয়ে গেছে। দেখেন অঙ্ক কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, অঙ্ক কিন্তু হয়ে গেছে। বুঝাই দিব, অন্যভাবেও বুঝাই দিব, আগে একটু জাস্ট শর্টকাটটা দেখাই নিলাম। হ্যাঁ, ক্লাস 6 এর ম্যাথ। তাহলে সাজাবেন কিভাবে আবার সুন্দর করে বলে দেই। দেখেন সাজাবেন কিভাবে আবার লিখে দিচ্ছি, যে দেওয়া আছে অর্ধেক সমান সমান হাফ এর ওজন কত? 7 কেজি। 7 কেজি। আচ্ছা, তাহলে সম্পূর্ণ ওজন পানি সহ সম্পূর্ণ বালতির ওজন 7 গুণ 2 সমান সমান 14 কেজি। এই পরের লাইনটাতে লিখবেন তাহলে বালতির ওজন, কারণ এখানে তো ডাবল হয়ে গেছে, পানি ধরে 12, তাহলে 14 হয়ে গেল না? তাহলে এই যে অতিরিক্ত যেটা, সেটাই কিন্তু আপনার বালতির ওজন। ঠিক আছে, তাহলে 2 কেজি। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। সবাই বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? ভেরি গুড। হ্যাঁ, এই প্রশ্নগুলাই আমাদের কি আসে পরীক্ষায়, কিন্তু হুবহু কমন আসে। পরের প্রশ্নে যাব যাব প্রিয় ভাই ও বোনেরা, পরের প্রশ্নে কি যাব? আপনারা বললে যাব। আচ্ছা, আরেকবার সিম্পলি বুঝেন। ধরেন আপনার কাছে একটা বালতি আছে, সেটা অর্ধেক 7 কেজি কিন্তু সম্পূর্ণ 12 কেজি হয়। তাহলে অতিরিক্ত দেখেন, এই দেখেন, এই যে 12 থেকে এই 7 বাদ দেন, তাহলে এই 5 কেজি কিন্তু পানি। তাহলে এই যে অর্ধেকের যে 7, এইখান থেকে 5 বাদ দিলে বাকি যে 2 কেজি, এইটাই হচ্ছে বালতির ওজন। এইভাবেও চিন্তা করতে পারেন, এইভাবেও চিন্তা করতে পারেন। হ্যাঁ, এইভাবেও চিন্তা করতে পারেন। নেক্সট, ওকে, আবারও আরেকবার লাস্ট বলে দিচ্ছি। দেখেন অর্ধেকে তো কত? পুরাটা 12, অর্ধেক কত? 7। তাহলে বাদ দিলে যে 5 থাকে, কারণ এই অর্ধেকের মধ্যেও বালতি আছে, সম্পূর্ণ মধ্যেও বালতি আছে, অর্থাৎ 7 থাকে, এই যে 5। তাহলে এই যে 7 থেকে যদি 5 বাদ দেন, তাহলে এই যে বাকি যে 2, এটাই হচ্ছে বালতির ওজন। অথবা আরেকভাবে চিন্তা করতে পারেন, দেখেন পানি অর্ধেকে ধরে, আচ্ছা থাক, এটা আর আলোচনা করব না, জাস্ট ওইখান থেকে একটু বুঝে নেন। আরেকটা প্রশ্ন নিয়ে আসলাম। এখানে বলা হচ্ছে একজন দোকান মালিক সাধারণত 40% লাভ রেখে জিনিস বিক্রি করেন। ব্যবসা গুটিয়ে ফেলার কারণে বর্তমান মূল্যে 10% কমে জিনিস বিক্রি শুরু করেন, এতে তার শতকরা লাভ কত? ওই যে বর্গের যে নিয়মটা শেখাইলাম সেইটা। দেখেন যেহেতু শতকরা আছে 100 ধরেন, প্রথমে 40% লাভ করে, আচ্ছা তাহলে নিচে 100, পরে এসে 10% কমে বিক্রি করে, তাহলে এখানে 90। হ্যাঁ, শর্টকাটে করে ফুল বিস্তারিত দেখাচ্ছি। এটা গুণ দিলে দেখেন 126 হয়। তাহলে এই 126 থেকে 100 বাদ দেন, তাহলে সঠিক উত্তর কি? 26%।
আচ্ছা, এটা শর্টকাটে করলাম। এবার নর্মালি যে জিনিসটা বুঝি আমরা, দেখি এই নিয়মটা বাদ, আরেকটা নিয়ম দেখি। ধরি ধরি ধরেন যে একজন দোকান মালিক সাধারণত 40% লাভ রেখে জিনিস বিক্রি করে। ঠিক আছে, ধরি জিনিসটির দাম 100 টাকা, তাহলে 40% লাভে কত? এটাই লিখিততে এইভাবে করলেই হয়ে যাবে, বাড়তি কিছু লেখা লাগে না। 140, তাহলে এখন আবার কি করছে? 10% কমে, 10% কমে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? এই 140-এর কি করতে হবে? 10% বের করতে হবে। কাটেন, তাহলে কত আসলো? 14। এখন আপনাকে এটা 10% কমে মানে কতটুকু কমে আর কি, সেটা আমি বের করলাম। এখন তার যে ভ্যালু সেটা আমি বের করতেছি। তাহলে 140 থেকে এই 14 বাদ দিয়ে দেন। আচ্ছা, এখানে একটু 10% কমে এটাই ভাবে সাজাতে পারেন যে 140 বিয়োগ 140-এর 10%, তাহলে কত আসলো? 126। তাহলে মূল দাম ছিল কত? 100 টাকা, কিন্তু এখন সেল করতেছে কত? 126। তাহলে এখন অ্যাকচুয়ালি তার লাভ কত? এই 26%। অ্যাকচুয়ালি তার লাভ কত? এই 26%। যারা ক্লাসের শুরু থেকে ছিলেন, আমার মনে হয় ওই বর্গের প্রশ্নটা যারা করে আসছেন তারা আমার আগেই উত্তর বের করে ফেলছেন, তাই না? হ্যাঁ, দেখেন এখন সবাই বুঝতে পেরেছি কিনা। বলা হচ্ছে একজন দোকান মালিক সাধারণত 40% লাভ রেখে জিনিস বিক্রি করেন। সাধারণত ব্যবসা গুটিয়ে ফেলার কারণে বর্তমান মূল্যের 10% কমে। তাহলে এই যে 100 টাকা দিয়ে কিনলো, 40% লাভে 140 টাকা করে বিক্রি করলো, ব্যবসা থেকে চলে যাবে। এই 140-এর 10% কম, 140-এর 10% কত? 14। তাহলে বিক্রি করতেছে 126, কিনছিল কত? তাহলে এই 26 হচ্ছে তার বর্তমান প্রফিট, অর্থাৎ এতে তার শতকরা কত লাভ হবে? তাহলে শতকরা লাভ হবে 26%। শতকরা লাভ হবে কত? 26%। ক্লিয়ার? এখনো কি কেউ আছি যে বুঝতে পারিনি? এখনো কি একজনও কি আছি যে বুঝতে পারিনি? আচ্ছা, তাহলে একটু ডান লিখে দিব। যারা প্রথম দিকে বুঝে নেই তারা কি বুঝতে পেরেছে? আরেকবার দেখি। দেখেন, এই যে 100 টাকার জিনিস সে 40% লাভে 140-এ সে বিক্রি করতেছে, পরে আবার 10% কমায় দিছে, তাহলে 100 থেকে 10 বাদ দিলে 90%। এই পুরোটা ক্যালকুলেশন যদি আমরা করি, এই 9-কে গুণ করলে আমরা পাবো 126। তার মানে 126 এখন তার কেনা ছিল 100, তাহলে এই 26 হচ্ছে তার প্রফিট। এই 26 হচ্ছে তার প্রফিট। দেখেন প্রিয় ভাই বোনের, একটা অঙ্ক কত ভাবে করায় দিচ্ছি। একটা নিয়মও যদি আপনার মাথার মধ্যে থাকে তাহলেই হয়ে যাবে। আর আমার অনেক ভাই বোন আছে অঙ্ক শেখার আগে আগে লিখিত শেখার চেষ্টা করেন, এইটা চরম বোকামি। অনেকের ধারণা লিখিত শিখলে আমি শর্টকাট পারবো, সম্ভব না। আপনি যখন মাথার মধ্যে যেটা সেট হয়ে যাবে ওইটা আপনার ডিলেট করতে পারবেন না। ঠিক আছে, আপনি অঙ্কটা বুঝে ভিতর থেকে বুঝেও করার চেষ্টা করেন, লিখিত আপনি নিজেই সাজায় নিতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা, করিম 2 টাকা ও 3 টাকা মানের সমান সংখ্যক স্টাম্প কিনেছে। যদি স্টাম্প ক্রয়ের মোট খরচ 100 টাকা হয় তাহলে করিম মোট কতটি স্টাম্প পেয়েছিল? আচ্ছা, মানে এই যে করিম সে 100 টাকার স্টাম্প কিনছে, সেখানে 2 টাকা মূল্যের আছে আবার 3 টাকা মূল্যের আছে, এবং সে কিন্তু 2 টাকা মূল্যের যেই কয়টা কিনছে 3 টাকা মূল্যের ওই কয়টাই কিনছে। সাপোজ 2 টাকা মূল্যের যদি 10টা কিনে থাকে, 3 টাকা মূল্যেরও 10টা কিনছে। সাপোজ 2 টাকা মূল্যের যদি 10টা কিনে তাহলে 20 টাকা লাগবে, আর 3 টাকা মূল্যের 10টা কিনতে কত লাগবে? 30 টাকা। তাহলে 20 আর 30 কত? মোট লাগবে কত? 50। আমাদের মোট আছে কত? 100। তাহলে তো হইলো না। আরেকটু চিন্তা করেন, উত্তর আমি মিলাই দিব। আচ্ছা, উত্তম সরকার, একটু ক্লাসের শেষ পর্যন্ত থাকি, ইনশাল্লাহ একটা বিশেষ অফারে আপনাকে ভর্তি নিয়ে নিব। ক্লাসের শেষ পর্যন্ত একটু অপেক্ষা করব।
আচ্ছা দেখেন, অঙ্ক এখনো করি নাই। ধরেন আমি 2 টাকা মূল্যের 20টা স্টাম্প কিনছি। এই যে অপশন থেকে, অপশনে দেওয়া আছে 25টা, না হলে 34টা, না হলে 40টা, না হলে 46টা, কিন্তু সমান সংখ্যক কিনছি। আচ্ছা 2 টাকা মূল্যের আমি 20টা কিনছি, তাহলে কয় টাকা লাগবে? 40। আবার 3 টাকা মূল্যের আমি 20টা কিনছি, তাহলে কয় টাকা লাগবে আমার? 60 টাকা। তাহলে 40 আর 60 100 টাকা হয়ে গেল, কিন্তু স্টাম্প পাইছি কয়টা? স্টাম্প কয়টা পাবো আপনারা কমেন্টে জানান। তাহলে 2 টাকার 20টা পাবো, আর 3 টাকারও 20টা পাবো, মোট পাবো কয়টা? 40টা। এখন হলো প্রশ্ন পড়ে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা আসলে অপশন, এই অঙ্কটা অনেকভাবে করা যায়। আপনি চাইলে এক্স ওয়াই ধরে করতে পারেন বা অন্য কোনো নিয়মেও করতে পারেন, কিন্তু ওই অঙ্কগুলো আমাদের কাছে খুব কঠিন হয়ে যাবে। এইটা একদম অপশন টেস্ট করে করতে হবে। সিম্পলি দেখেন, আমি মনে করি 20টি স্টাম্প কিনছি, তাহলে 2 টাকা মূল্যের জন্য কত লাগবে? 40 টাকা। আবার এই 20টি স্টাম্প আমি 3 টাকা মূল্যের জন্য কত লাগবে? 60 টাকা। তাহলে আমার মোট স্টাম্প পাবো 40টি, আর টাকা খরচ হবে 100টা। এই 100টা আমার প্রশ্নে দেওয়া আছে। এটা অপশন টেস্ট করছি আমি, অপশন টেস্ট। আচ্ছা এবার আরেকটা জিনিস চিন্তা করতে পারেন। দেখেন, কেউ যদি বলে না ভাই একটু লিখিত ভাবে করতে চাই, তাহলে এইভাবে করতে পারেন যে 2 টাকার মূল্যের যে স্টাম্প, ওটা ধরেন এক্স পরিমাণ আমি কিনছি, আর 3 টাকা মূল্যের যে স্টাম্প, ওইটা আমি কিনছি ওয়াই পরিমাণ। তাহলে দেখেন, এই 2 টাকার এক্স পরিমাণ যোগ 3 টাকার ওয়াই পরিমাণ সমান কি 100 টাকা হবে, তাই না? তো এইখান থেকে ক্যালকুলেশন করে 2x সমান 100 মাইনাস 3y, তাহলে x এর মান পাবো 100 মাইনাস 3y, নিচে হচ্ছে 2। এখন এই ইকুয়েশন নিয়ে এখানে বসাইলে পরে উত্তর পাবো। এত বড় অঙ্ক আমি এখন করাতে চাচ্ছি না, জাস্ট আমি অপশন টেস্ট করে যে বুঝাই দিলাম এইটা রাখেন, আর যারা লিখিত শিখতেছেন এটা নোট করে রাখেন। বাকিটা আমি ইনশাল্লাহ পেইড কোর্সে দেখাই দিব এটা। ঠিক আছে? আচ্ছা পরের প্রশ্নে চলে যাই। এবার এই প্রশ্নটা আমরা করব। এইখানে বলা হচ্ছে দেখেন, সমান সমান 10, ওয়াই এর মান কত? তাহলে 10 টু দা পাওয়ার 3। দেখেন এই শূন্যর উপরে পাওয়ার 3, তাহলে এটাকে 1000 বোঝায়। আচ্ছা এবার দেখেন, এই 10 থাকবে, এই 3 উপরে যাবে, তাহলে 3y। এটা উপরে গুণ হয়, কোনো ভগ্নাংশের সাথে কিছু গুণ করলে সেটা উপরে হয়। এটা কাটেন, তাহলে এটা কি থাকলো? 10 টু দা পাওয়ার y সমান সমান 10। আচ্ছা এখানে আরেকটা লাইন হবে। আচ্ছা এখন আমি লিখতে পারি, দেখেন, ও এটা তো উপরে, এই 10 টু দা পাওয়ার y, তাহলে এই 10-এর উপরে তো কিছু নাই, আছে, এটা 1 দিয়ে দেন। তাহলে y সমান, যেহেতু নিচে বেস সেম, তাহলে আমরা পাওয়ার কি ইকুয়াল লিখতে পারি? মনে আছে এই নিয়মটা? সূচকের নিয়মগুলো একবার একটু দেখে নিবেন ছোট ক্লাসের বই থেকে, এটা খুবই উপকারী, আপনাদের কাজে লাগবে। আচ্ছা আরেকবার বলি, আরো শর্টকাটে যদি করতে চাই, দেখেন একের পরে 3টা শূন্য, তাহলে 10 কিউব, এই কিউবটা উপরে যাবে, তাহলে 3y/3 সমান সমান 10। এখানে একটা 1 দেই, তাহলে এটা কাটা, তাহলে y সমান 1। এতটুকু করলেই হয়ে যাচ্ছে। সবাই বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ, সবাই মোটামুটি বুঝতে পেরেছেন। আরেকটা প্রশ্নে যাই। খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, এটা অনেকবার পরীক্ষা আসছে, যে 20টি বিজোড় সংখ্যার গড় কত? 20টি বিজোড় সংখ্যার গড় কত? বলেন তো কি হবে উত্তর? 20টি বিজোড় সংখ্যার গড় কত? 20টি বিজোড় সংখ্যার গড় কত? ধারাবাহিক সংখ্যার গড় বের করার সূত্র।
আচ্ছা, 20টি বিজোড় সংখ্যার গড় কত? প্রথম বিজোড় সংখ্যা কত? 1। এখন আপনি যদি 20টা বিজোড় সংখ্যা পেতে চান, ঠিক আছে, চিন্তা করেন 20টা বিজোড় সংখ্যা পেতে চাইলে, আচ্ছা এইখানে একটা কথা একটু মিসিং হয়েছে, এখানে আসলে প্রথম 20টি লেখা দরকার ছিল, নাহলে অঙ্ক উত্তর হবে না। এখানে প্রথম কথাটা একটু যুক্ত হবে, না হলে সঠিক উত্তর কিন্তু বের হবে না। কারণ কোন 20টা সংখ্যা, শত শত বিজোড় সংখ্যা আছে, সেটা হয় না। হবে কি, প্রথম 20টি বিজোড় সংখ্যার গড় কত। তাহলে 20টা সংখ্যা পেতে হলে এখানে 39 হবে, ভাগ হচ্ছে 2। তাহলে 40 ভাগ 2 সমান সমান 20। অনেকেই ভাবতেছেন ভাই 1 আর 19 হবে, কি লিখছেন এইসব? ভাই আপনাদেরকে বলি, 1 আর 19 লিখলে বিজোড় সংখ্যা 10টা পাওয়া যাবে। বিজোড় সংখ্যা 10টা পাওয়া যাবে, 20টা পাওয়া যাবে না। 1 থেকে 19 পর্যন্ত 10টা বিজোড় সংখ্যা। আচ্ছা, আমার অনেক ভাই ও বোনেরা n স্কয়ার লিখছেন। মনে রাখবেন, n স্কয়ার হচ্ছে সমষ্টি বের করার সূত্র। 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 যারা যারা হোল স্কয়ার দিতে হবে, এই এই ধারণায় যারা আছেন তারা হচ্ছে সমষ্টি, গড় না। প্রিয় ভাই ও বোনেরা, গড় না। হ্যাঁ, একটু বুঝে নেই, তারপরে আমরা দেখি পারি কিনা। আচ্ছা, মোটামুটি সবাই বুঝতে পেরেছি এখন পর্যন্ত যা যা পড়ালাম? বুঝতে পেরেছি। দেখেন আমাদের ভুলটা কথা, আজকে আপনাদের কিন্তু আমি কিছু কমন ভুল, অর্থাৎ যে ক্লাসের শুরুতে কাপড় শুকাইলাম, পরে এসে কি 7 অঙ্কটি বের করলাম, এগুলা কিন্তু আমরা জেনে শুনে সঠিক উত্তর দিয়েও উত্তর শেষ পর্যন্ত কি পাইছি, ভুল পাইছি, তাই না? আচ্ছা, এখানে আরেকবার বলি, প্রথম 20টা বিজোড় সংখ্যা পাইতে হলে আপনাকে 1 থেকে 40 পর্যন্ত যাইতে হবে। তাহলে গড় বের করার সূত্র, প্রথম পদ যোগ শেষ পদ। 40 নেওয়া যাবে না, কারণ শেষ বিজোড় সংখ্যা হচ্ছে 39 ভাগ 2। সঠিক উত্তর 20। সঠিক উত্তর 20। সঠিক উত্তর 20। সঠিক উত্তর 20। থ্যাংক ইউ যারা বুঝতে পেরেছেন। এবার চলে যাচ্ছি পরের প্রশ্নে। না, আমার এখানে তো ঠিক আছে এখন। আচ্ছা, ঠিক আছে এখন ক্লাস, সমস্যা নেই, জয়েন করেন সবাই। লাস্ট একটা জ্যামিতি প্রশ্ন দিয়ে আমাদের গণিত যে প্রশ্ন সমাধান, এই ক্লাসটা আমরা শেষের দিকে চলে আসছি। তবে শেষ বলতে শেষ নেই, সারপ্রাইজ আছে ক্লাস শেষে। আচ্ছা, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, কোণ এ শীর্ষ কোণ, কোণ বি এবং কোণ সি দুটি ভূমিতে কোণ। এবি বাহু সমান এসি বাহু, তাহলে কোণ বি সমান আছে। আচ্ছা, চিত্রটা এরকম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, ঠিক আছে। আচ্ছা, এইটা বলতেছে কত, দেখেন এ হচ্ছে শীর্ষকোণ, কোণ বি এবং কোণ সি দুই ভূমিকোণ। এ বি সমান এসি, তাহলে এই এ বি সমান কি এসি, তাহলে কোণ বি হচ্ছে 75, তাহলে কোণ এ কত, তাহলে এইটা 75 মনে রাখবেন, এইটাও 75। সমদ্বিবাহুর সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান, উপপাদ্য পড়ছেন এবং পড়াবেন ভবিষ্যতে বাচ্চাদের। তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাহলে এখান থেকে এই যে 75 যে দুইটা কোণ, এটা কত হয় 150 বাদ যাবে, থাকে কত 30, তার মানে এই কোণের মানটা হবে 30 ডিগ্রি। আচ্ছা, বুঝাই দিব আমি, একটু আগে নিজেরা করে নেন। আচ্ছা, দেখেন কি বলছে এখানে, যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, কোণ এ হচ্ছে শীর্ষকোণ, কোণ এ হচ্ছে শীর্ষকোণ, কোণ বি ও কোণ সি হচ্ছে দুটি ভূমির কোণ, এই দুটো হচ্ছে ভূমি।
এটা হচ্ছে শীর্ষ, বলে দিছে ভূমি শীর্ষ। এই দুইটা বাহু বলছে সমান, এই যে এখানে এ বি, তাহলে এইটা এ, এটা কিন্তু বি, এটা কিন্তু সি, তাহলে এ বি সমান এসি। তাহলে এই দুইটা বাহু সমান হলে মনে রাখবেন এই দুইটা কোণ সমান, তাহলে এটা 75 হইলে এটাও কত হবে 75, এই দুইটা 75 75 কত 150, তাহলে তিন কোণের সমষ্টি কত 180। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেইখান থেকে 150 বাদ, তাহলে সঠিক উত্তর 30 ডিগ্রি। সঠিক উত্তর 30 ডিগ্রি। প্রিয় ভাই ও বোনেরা, যারা আমাদের পেইড কোর্সে ভর্তি নাই তারা বলেন ক্লাসটি কেমন লাগলো। 15টা অঙ্ক থেকে 10টা অঙ্ক তো শিখতে পারছি। এই 10টা অঙ্ক যদি ভবিষ্যতে কোনো পরীক্ষা আসে তাহলে কি পারবো? তাহলে কি পারবো? বলেন, আমাকে বলেন, তাহলে কি পারবেন? আচ্ছা, আর গণিতে আপনাদের কি কি সমস্যা আছে আমাকে কমেন্টে জানান। গণিতে আপনাদের কি কি সমস্যা আছে বলেন। মনে রাখবেন, চাকরির পরীক্ষায় শুধুমাত্র গণিতে ফুল মার্কস পাওয়া যায়। চাকরির পরীক্ষায় শুধুমাত্র গণিতেই ফুল মার্কস পাওয়া পসিবল। জিকে অনেক পড়তে হয়, ইংরেজি অনেক পড়তে হয়, বাংলা অনেক পড়তে হয়। গণিত দেখবেন সেই তুলনায় এত পড়তে হয় না। আপনি আপনার প্রশ্ন ব্যাংক বের করেন, আপনার গাইড বই বের করেন, দেখেন যদি জিকে থাকে 5000 কোশ্চেন, গণিত কি আছে 5000? আগারওয়ালের বইতে 4000 প্রশ্ন আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা এইভাবেই ক্লাস শিখবো। যেহেতু ক্লাস করতে করতে আমরা শেষ দিকে চলে আসছি, এখন আমাদের কোর্সে যারা ভর্তি নেই, আপনারা অনেকেই আমাদের ক্লাসগুলো করেন কিন্তু আমাদের কোর্সে ভর্তি হন না, এই ক্লাসগুলো করে কিন্তু ভর্তি হন। তো ইনশাল্লাহ আমরা সবার সাথেই আছি। আচ্ছা, হাকিম ভাই শেষের দিকে দেখাই দিবনি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের কোন কোন টপিকে সমস্যা আছে আমাকে বলেন। কোন কোন টপিকে আপনাদের সমস্যা? ইনশাল্লাহ আমি আপনাদের সাথে প্রতি সোমবার ক্লাস নিয়ে থাকি। আল্লাহ বাঁচাইলে আবার ক্লাস নিব, ওই টপিকে ক্লাস নেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের জন্য আরেকটা আমি সুসংবাদ দেই, আমরা শুরু করেছি বাংলাদেশের প্রথম, মনে রাখবেন, সকল চাকরির প্রস্তুতির প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড কম্বাইন কোর্স, সম্পূর্ণ নতুন ব্যাচ। এই নতুন ব্যাচটাতে মনে রাখবেন আমরা কি ফ্যাসিলিটিস দেই, খুবই সহজ বিষয়। একবার ভর্তি হলে লাইফ টাইম ক্লাস করা যায়, এবং সব থেকে যেটা আকর্ষণীয় বিষয়, যেটা অন্য কোচিং সেন্টার আপনি পাবেন না বা অন্য কোনো গাইড, মানে যে কোনো জায়গায় আপনি এই জিনিসটা পাবেন না, যে প্রিন্টেড যে শিট, এটা কিন্তু শুধুমাত্র আমরাই দিয়ে থাকি, প্রিন্টেড কপি। দেখেন এটার মূল্য আছে 1200 টাকা। আমরা বলি আপনি বাজারে পাবেন না, কিনতে পারবেন না, মানে বাজারে কিনতে গেলে পাবেন না। শুধুমাত্র আমাদের কোর্সে যারা ভর্তি হয় তারা এই বইগুলা বা এই হাইলাইটস গুলা পেয়ে থাকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, লগ ও সূচক সবাই কিন্তু কমেন্ট করেন নাই, সবাই কমেন্ট করেন। আর কে কে ভর্তি হতে চেয়েছিলেন তারা একটু কমেন্টে আমাকে জানান। আচ্ছা, দেখেন ভাই বোনেরা, একটা চাকরি কিন্তু আসলে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। যারা গণিতকে ভয় পান, আমাদের টিউটোরিয়ালে অনেক শিক্ষক আছে গণিত আপনারা ক্লাস করতেছেন আমাদের পেজে, আমাদেরকে যাচাই করে একটা টপিকের আপনি একাধিক শিক্ষকের ক্লাস আপনি করতে পারবেন। অনেক টিচার শর্টকাট করায়, অনেক টিচার লিখিতভাবে করায়, আমি অনেক কিছু ভালো পড়াইতে পারি বা আপনি বুঝতে পারেন, আবার অন্যজন এটা আরো ভালো বুঝতে পারেন বা সে ভালো পড়ায়, আপনি আমাদের এখানে জাজমেন্টের সুযোগ পাবেন। এবং সব থেকে যেটা ভালো বিষয়, এটা আমার খুবই ভালো লাগে যে স্যাররা আপনাদেরকে একটা প্রিন্টেড কপি শিট দিয়ে দেয়। এই শিটটা কিন্তু খুবই হেল্প করে, ঠিক আছে? এটা আমরা একদম ফ্রিতে দিয়ে থাকি, একদম ফ্রিতে দিয়ে থাকি। তা সবসময় একটা জিনিস মনে রাখবেন, আমরা আমাদের এই কোর্সগুলোতে নর্মালি ফি ছিল 3500 টাকা। যেহেতু বেকার মানুষ আপনারা, আপনাদের যদি এত ফি নেওয়া যায় না, আসলে 3500 টাকা দিয়ে অনেকেই ভর্তি হওয়া কষ্টসাধ্য হয়ে যায়। পরে অনেক অনুরোধে স্যার এটাকে অর্ধেক করলেন 1750, তারপরে নর্মালি ভর্তি 1750 টাকাতেই হয়। তবে শুধুমাত্র মনে রাখবেন, লাইভ ক্লাসে যদি এখন কেউ ভর্তি হইতে চান, কেউ যদি ভর্তি হওয়ার ইচ্ছা পোষণ করেন, আপনাদের জন্য আমাদের সকল কোর্সের কম্বাইন, এক কোর্সেই সকল ক্লাস, ফি কত? 1450 টাকা। ফি কত? 1450 টাকা। আচ্ছা, কারা ভর্তি হইতে চান তাদের আমি যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলেন, আমি উত্তর দিচ্ছি। আচ্ছা, লাভ ক্ষতির অঙ্ক করাবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রিয় আপু, আরবি লেখায় যার নাম, আপনি এখন যদি ভর্তি হতে চান, দেখেন আমি লাইভে কিছু সময় থাকবো, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিব। এই যে এই নাম্বারটাতে টাকা পাঠায়া আপনি কমেন্টে একটু পেমেন্ট ডান লিখে দেন। বিকাশ থেকে করলে সেন্ড মানি, নগদ থেকে সেন্ড মানি, আর যদি রকেট থেকে করতে চান, রকেট থেকে, তাহলে এই যে এই নাম্বারটা। কত করবেন?
কত করবেন প্রিয় ভাই বোনেরা পেমেন্ট? এখন যারা ভর্তি হবে ফি হচ্ছে মাত্র 1450 টাকা। পরে কত আমি জানি না, আসলে বেশি হইতে পারে কম হইতে পারে। এখন ভর্তি হলে 1450 টাকা করে একটু কমেন্টে কষ্ট করে পেমেন্ট ডান লিখে দিবেন যারা ভর্তি হইতে চান। আর যাদের প্রশ্ন আছে বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে আপনারা প্রশ্ন করেন। আচ্ছা, আপনারা পরীক্ষায় গোলায় যায় ইতিহাপু বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ঠিক আছে? আচ্ছা, খাদি যাব, আরো চেষ্টা করতে হবে। পাটিগণিত একটু কঠিন তো লাগতেই পারে, যেহেতু একটু ঝামেলা আছে পাটিগণিতে। আচ্ছা দেখেন, আমরা তো মাত্র 1450 টাকা আপনাদের এই পুরো পড়াটা গুছাই দিচ্ছি, কিন্তু এর পিছনে আমাদের অনেক শ্রম, অনেক ভালোবাসা কিন্তু কাজ করে। 1450 টাকা দিয়ে আপনি কি পাচ্ছেন? সাইদুল স্যারের ইংরেজি ক্লাস, বাংলা পাচ্ছেন, জিকে পাচ্ছেন, আর গণিত ক্লাস পাচ্ছেন। আল্লাহর রহমতে আমি চেষ্টা করব আরো ভালো করে আপনাদের পেইড কোর্সে পড়াতে। যারা পেইড কোর্সে অলরেডি ভর্তি আছেন, আর ইনশাল্লাহ সামনে যারা ভর্তি হবেন, অঙ্কটা আসলে এত বেশি প্রবলেম হয় না। আমি অনেক ছোটদেরও পড়াইছি, অনেক সহজে কিন্তু অঙ্কটা আসলে পারা যায়। দেখেন আজকের ক্লাস আমরা 15টা অঙ্ক শিখলাম, আর 2টা হচ্ছে মানসিক দক্ষতা, 17টা অঙ্ক। আপনার কিন্তু এতে কিন্তু নলেজটা বেড়ে গেল, এই যে চর্চাটা করে ফেললাম, এইটাই। তো যারা আমরা ভর্তি হতে চাই, আমরা একটু কষ্ট করে আমাদের এই নাম্বারটাতে 01767265758 1450 টাকা পাঠায় আমি কমেন্টে একটু পেমেন্ট ডান লিখে দিব, ঠিক আছে? ভর্তি হলেই ক্লাস করতে পারবেন, ভর্তি হলেই ক্লাস করতে পারবেন। মৌসুমী আপু, আজকে ভর্তি হওয়া একটা সুবর্ণ সুযোগ, কারণ স্যার বলেছেন এই 1450 টাকার অফার আর বেশি দিন থাকবে না। আসলে ফি বেড়ে যাবে, ফি অনেক বেড়ে যাবে। না, পারবেন না ইমরান ভাই, পারবেন না। তবে আপনি চাইলে আমাদের কোর্সে ভর্তি হয়ে আপনার পড়াশোনাটা আগায় নিতে পারেন। আচ্ছা, ফ্রি ক্লাসগুলো করে কিন্তু আমরা যে মূল উদ্দেশ্য আপনাদেরকে আমাদের ফ্রি, অনেকে তো আমরা ভর্তি হতে পারি না, এই জন্য কিন্তু আমরা এই ক্লাসগুলো নেই। এই জন্য আপনাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে জানাবো যে সাইদুল স্যারের পেজে গেলে ক্লাস করা যায়। একটা চাকরি পাওয়া কিন্তু আসলে এত সহজ না। আপনি পড়াশোনা না করলে চাকরি পাবেন, এই ধারণাটা ভুল। চাকরি পাইতে হলে অবশ্যই কি করতে হবে? আপনাকে লেগে থাকতে হবে, ঠিক আছে? লেগে থাকতে হবে। তো যারা আমরা একটা গুছানো প্রস্তুতি চাই, পরীক্ষা, শীট, ক্লাস, এক একটা সাবজেক্টের 30টার বেশি ক্লাস, 4টা প্রিন্টেড কপি, হাইলাইটস, সবকিছু মিলিয়ে ফি কত? মাত্র 1450 টাকা। আচ্ছা, আরো কয়েকটা ভাই অলরেডি ভর্তি হয়েছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানান, ঠিক আছে? আমি উত্তর দিচ্ছি। দেখেন আপনারা আসলে দেখবেন যখন আমরা পিএসসি পাশ করি তখন খুব খুশি হই ভালো রেজাল্ট করার পরে, কিন্তু জেএসসি পাশ করার পরে কি আর পিএসসি রেজাল্ট কেউ জিজ্ঞাসা করে না। আবার যখন আমরা এসএসসি বা এইচএসসি যখন পাশ করলাম, তারপরে কিন্তু আমাদেরকে কিন্তু আর কি আমাদেরকে কি আর আগের রেজাল্টের কথা জিজ্ঞাসা করে? এখন আপনারা যে যাই করেন, যখন একটা চাকরি আপনি পেয়ে যাবেন, ওইটি আপনার কি হবে? আপনার আইডেন্টিফিকেশন হয়ে যাবে। অর্থাৎ ওই চাকরিটাই আপনার কি আইডেন্টিফিকেশন, ওই চাকরিটাই আপনার আইডেন্টিফিকেশন, ওই চাকরিটাই আপনার আইডেন্টিফিকেশন। আমাদের বিভিন্ন টাইমে ক্লাস আছে, হ্যাঁ, যাদের কিছু 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 জানতে হলে আমাদের পেজে নক করলেই হবে। আমাদের বিভিন্ন সময়ে সকালে ক্লাস আছে, বিকালে রাতে ক্লাস আছে, যে কোনো টাইমে ভর্তি হওয়া যাবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, দেখেন এই যে আমি এখন আপনাদের পড়াচ্ছি, আমি এখন শিক্ষক বা আমি একটা চাকরি করি। এখন আমাকে কিন্তু যে পরিচিত, অর্থাৎ আমার বন্ধু বান্ধবের মাঝে কিন্তু আমার চাকরি মাধ্যমে কিন্তু আমার পরিচয়টা হয়। আমি আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমি কলেজে ধরেন অমুক চ্যাম্পিয়ন ছিলাম, ভার্সিটিতে অমুক ডিবেট চ্যাম্পিয়ন ছিলাম, অমুক অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন, কেউ জিজ্ঞাসা করে না। ঠিক আপনাদের একই কথা, আপনার অনেক মেধাবী, অনেক সৎ, অনেক ভালো একজন মানুষ, কিন্তু একটা আইডেন্টিফিকেশন আপনার দরকার। এইটা করার জন্য দেখেন একটা গোছানো প্রস্তুতির দরকার। আমি বলছি না আমাদের কোর্সেই ভর্তি হন, কিন্তু আপনার গোছানো প্রস্তুতির প্রয়োজন আছে।
এইটার জন্য আমরা বলবো আমাদের সাথে একটু লেগে থাকেন। অনেকে আমাদের ইনবক্স করেন যে ভাই পড়ান, আমরা কিন্তু খুবই কম মূল্যে, দেখেন 1450 টাকার মধ্যে আপনি 1200 টাকার কি পেয়ে যাচ্ছেন, বই পেয়ে যাচ্ছেন। তাহলে মাত্র 250 টাকায় বা ধরেন এই মূল্যে কিন্তু আপনার ক্লাসটা, পরীক্ষাটা গোছানো ভাবে একটা জায়গায় আপনি পেয়ে যাচ্ছেন, তাই না? আচ্ছা রাফসান ভাই, এটা হয়তো আপনার ভুল বোঝা হইতে পারে। ইনশাল্লাহ একদম বেসিক থেকে পড়ানো হবে হোসাইন ভাই। আপনি বেসিক থেকে না শেখা পর্যন্ত অ্যাডভান্স লেভেলে যাওয়াই হবে না। এইটা সবার জন্যই প্রযোজ্য। একদম শুরু থেকে, একদম জিরো থেকে হিরো বানানো হয়। দেখেন না, 1-2 থেকে শুরু করছি ক্লাস। হোসেন ভাই, আপনি আপনার পেমেন্ট করে আমাদেরকে একটু কমেন্টে জানান, ঠিক আছে? আপনার পেমেন্ট ডান করে কমেন্টে একটু জানান। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনাদের কোনো বিষয়ে? দেখেন, আমি চাইলে কিন্তু ক্লাসটা কেটে দিতে পারি, কিন্তু তারপর আপনাদের রাখছি, কারণ এই 1450 টাকার অফারে যদি কয়েকজন ভর্তি হতে পারেন, এটা আপনার জন্য খুব ভালো। ইনশাল্লাহ কাজে আসবে ইমরান ভাই, এই বইগুলোই কাজে লাগবে, এই বইগুলোই কাজে লাগবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি 2 ভাই আমাদেরকে পেমেন্ট করেছেন। আপনারা একটু কমেন্টে জানান, একটু কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন। হ্যাঁ ইমরান ভাই, এগুলাই কাজে আসবে, এগুলা একদম গোছানো, এর বাইরে কিছু লাগবে না। একবার যদি আপনি এই বইগুলা পড়েন, আমাদের এই বইগুলা, এগুলা আপনার আপনার একদম আজীবন একটা সম্পদ হয়ে যাবে। এবং এই পেইড কোর্সে যে ক্লাসগুলা, যারা রেগুলার ক্লাস করতেছেন, আমাদের সাথে যুক্ত আছেন, জানেন এগুলো একটা সম্পদ আপনার জন্য, একটা সম্পদ। নিজের নলেজ বাড়লে সেটা ভবিষ্যতে যে কোনো জায়গায় কাজে লাগানো যায়, যে কোনো জায়গায়, লস নাই। কখনো মনে রাখবেন, নিজের নলেজ বাড়লে সেটা কখনো লস হবে না। আচ্ছা, আমার আরো প্রিয় ভাই কয়েকজন পেমেন্ট করেছেন, আপনারা একটু কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন। আর কয়েক মিনিট থাকবো আপনাদের জন্য। আচ্ছা, আমার আরেক ভাই কিন্তু অলরেডি আরো কিছু টাকা পেমেন্ট করেছেন, আরো কয়েকজন আর কি। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, যে কোনো বিষয়ে আমি উত্তর দিচ্ছি। হ্যাঁ ইমরান ভাই, আপনি ভর্তি হয়ে যান, কারণ এই অফার তো আসলে বারবার পাওয়া যাবে না। 1450 টাকায় আপনার বই প্লাস ক্লাস, লাইফ টাইম একটা প্রস্তুতি হয়ে যাচ্ছে। এখন অনার্সের শেষ সময়, আপনি এখন ভর্তি হয়ে থাকলে এই ক্লাসটা কিন্তু আরো আপনি 1-1.5 বছর 2 বছর আপনি আমাদের সাথে প্রস্তুতি নিলে ইনশাল্লাহ আপনার একটা রিজিকের ব্যবস্থা কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনাদের কোনো বিষয়ে? দেখেন, আমরা যে গণিতটা শেখাবো একদম বেসিক থেকে প্রত্যেকটা ক্লাস আমি নিজে আপনাদেরকে পড়াবো, এবং প্রত্যেকটা টাইপ ভিত্তিক, কারণ একটা টাইপ টাইপ করে পড়লে ওই টপিকটার সব আসলে আমাদের নখদর্পণে চলে আসে, তাই না? যে কোনো একটা একটা টপিকের যখন আমরা টাইপ ভিত্তিক পড়াশোনা করি। বই কুরিয়ার করে দেওয়া হবে। রাফসান ভাই, আপনি পেমেন্ট করে জানান, বই পেয়ে যাবেন।
আচ্ছা, দেখতে দেখতে আমরা একদম শেষ মুহূর্তে চলে আসছি, আর বেশি সময় আপনাদের অফার দিতে পারছি না। তো যারা আমরা অলরেডি ভর্তি হয়েছি খুব ভালো, আরো যারা ভর্তি হতে চাই, হ্যাঁ, এখনো এখনো যদি কেউ ভর্তি হতে চান একটু জাস্ট কমেন্টে জানান, আপনার কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিয়ে দিব। দেখেন, একটা চাকরি কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে। ঠিক আছে, একটা চাকরির জন্য দরকার একটা গোছানো প্রস্তুতি, সেটাই আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো যারা আমরা ভর্তি হব হব ভাবতেছি কিন্তু হচ্ছি না, তাদের কিন্তু দিন চলে যাচ্ছে। অনেকে আমি জানি ক্লাসে উপস্থিত আছেন এখনো, যে ভর্তি হতে চাচ্ছেন কিন্তু আরেকটু পরে এরকম করতেছে। আসলে না, এরকম করলে হবে না। এখনই সিদ্ধান্ত নেন, আজকেই ভর্তি হয়ে যাব, কালকের মধ্যে সব গ্রুপে অ্যাক্সেস পেয়ে যাব, ক্লাস শুরু করে দিব, কয়েকদিনের মধ্যে বই পেয়ে যাব, আমার জার্নি শুরু হয়ে গেল। আগামী 6টা মাস এই কোর্সের সাথে লেগে থাকবো, ইনশাল্লাহ আপনার আউটকাম হবেই, দেখবেন একটা ফলাফল আপনি পাবেন। কিন্তু আপনি আজ নয়, কাল নয়, পরশু এরকম করতে করতে সময় চলে যাবে, আমারও সময় চলে যায়, আপনারও সময় চলে যায়, সবার কিন্তু সময় চলে যায়। সময় ও স্রোত কিন্তু কখনোই অপেক্ষা করে না কারোর জন্য। সময় চলে যাবে, আমাদের কিন্তু আমাদের টার্গেট যেটা সেটা কিন্তু অ্যাচিভ হবে না আসলে, তাই না? এটা লাইফ টাইম, জান্নাতুল ফেরদৌস পিয়া আপু, লাইফ টাইম লাইফ টাইম থাকবে এই ধরনের অফার। আমরা যেই ক্লাসটা আমরা লাইফ টাইম রাখবো। কারো যদি কোনো আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন, ঠিক আছে? আর অল্প সময়ের জন্য আমি এই 1450 টাকার অফারটা রাখবো। আমাদের ক্লাস করে যারা ভর্তি হতে চায় তারা সবসময় আমাদের স্পেশাল স্টুডেন্ট, ঠিক আছে? এটা মনে রাখবেন। যেমন আপনি আমার ক্লাস করে ভর্তি হলেন, আপনি আমার স্পেশাল স্টুডেন্ট। করে আমরা কমেন্টে একটু পেমেন্ট ডান লিখে দিব, পেমেন্ট ডান। হ্যাঁ জি, জান্নাতুল ফেরদৌস আপু, এটা সারা জীবন থাকবে। ওই যে দেখেন কি লেখা, ওয়ান টাইম অ্যাডমিশন লাইফ টাইম অ্যাক্সেস, আমাদের নতুন স্লোগান। আপনাদের জন্য এটা স্যার করে দিয়েছেন। ঠিক আছে প্রিয় ভাই ও বোনেরা, আমরা ওই নাম্বারটা 01767265758, এটা বিকাশ পার্সোনাল নাম্বার, বিকাশ এবং নগদ দুইটাই আছে। কি করতে হবে, সেন্ড মানি অথবা ক্যাশ ইন করে এই নাম্বারটাতে একটা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে রাখলে অথবা কল দিন, আমরা আপনাকে এখনই কি করব, সিক্রেট গ্রুপে যুক্ত করে দিব। না ভাই, 1200 টাকার তো বই পাচ্ছেন মিথুন ভাই। 1000 টাকা দিয়ে তো 1200 টাকার বই পাওয়া যাবে না। 1200 টাকার থেকে একটু কি লাগবে, অবশ্যই বেশি লাগবে না টাকা। আরো এক ভাই 1450 টাকা পাঠিয়েছেন, আপনি একটু কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন, আপনাকে অ্যাড করে নিচ্ছি। কমেন্টে একটু পেমেন্ট ডান লিখে দেন।